আমার স্বামীকে কি এমন জাদু করেছো যে সে আমাকে ছেড়ে তোমার কাছে আসে? না আছে জাত, না আছে মান, আছে তো শুধু এই রূপ আর যৌবন। এটা তো আমার মধ্যেও আছে। তাহলে আমার স্বামী আমাকে ছেড়ে তোমার কাছে কেন আসে বলতে পারো? কঙ্কার কথা শ্রবণ হলো রঙ্গনার, তবে তাতে তার কোনো যায় আসে না। আসবেই বা কীভাবে? কঙ্কা যে ধরনের ঘরোয়া মেয়ে সে তো তেমন না। কঙ্কা বড় হয়েছে সুনামধন্য পরিবার থেকে। সে পরিবারে সবাই নিজেদের পরিচয় করেছে শিক্ষিত হিসেবে। আর রঙ্গনা, সে তো বেড়ে উঠেছে এক পতিতালয়ে। সেখানে তাকে এই পৃথিবীর সাধারণ মানুষের মতো করে শিক্ষা দেওয়া হয়নি, বরং তার শিক্ষাই ছিল ছেলেদের মনোরঞ্জন করা। কিভাবে তার কাছে কাস্টমার আসবে, তাদের পকেট থেকে টাকা হাতিয়ে নিতে পারবে, এগুলো হলো রঙ্গনার আসল উদ্দেশ্য। কঙ্কা কোনো প্রতিবাদ স্বরূপ আওয়াজ বা অনুনয়ে সুরে বাক্য শ্রবণ করল না, কারণ রঙ্গনা পুরোটাই নিস্তব্ধ নীরবতায় ছেয়ে গেছে। রাগে সর্বাঙ্গ রিরি করে উঠল কঙ্কার। স্বামী এই মেয়ের কাছে না আসলেও কখনো সে এখানে আসতো না। জোরে জোরে ৩ কদম এগিয়ে রঙ্গনাকে নিজের দিকে ঘোরালো। রঙ্গনা সরল চাহনিতে দিল কঙ্কার দিকে, তবে কঙ্কনা চাহনি বিশেষ সমতুল্য। রঙ্গনা এবার স্মিত হাসি দিল। কাঁধ থেকে কঙ্কার হাত সরিয়ে বলল, রূপ, গুণ, যৌবনতা নারীদের জন্য খুব দরকার। যেটা আমার আছে সেটা আমার আছে, কিন্তু তারপরও ঘরের বিরিয়ানি ছেড়ে তোমার স্বামী বাইরের বিরিয়ানিতে কেন আসক্ত আমি কি করে জানবো? আমার থেকে বড় রূপবতী তো তুমি। পতিতা হয়েছি তো কি? সত্যি বলছি, আমার থেকে রূপ তোমার বেশি। স্বামীকে ধরে রাখতে পারলে না কেন? মস্তিষ্কে ঘুরপাক সৃষ্টি হতে লাগলো রঙ্গনার পাল্টা প্রশ্ন। এটা তো একই প্রশ্ন যেটা কঙ্কা করছে রঙ্গনাকে। ঘুরে ফিরে প্রশ্ন তার দিকে। কিছু একটা ভেবে কঙ্কা গর্জে ওঠে, ধুর, তো মেয়ে তুমি, রূপের বাহার দেখিয়ে সাথে করে জাদু করে রেখেছো। আসার সময় শুনেছি তোমরা পতিতারানীকে বশ করতে জানো। দুধি সালোয়ার আর কামিজ, সাথে চারপাশে কোনায় কোনায় লেজ বসানো কারুকার্যের ওড়না পরে আছে রঙ্গনা। হাতে পোশাকের সাথে মিলিয়ে কিছু চুড়ি, লম্বা চুল ছেড়ে দেওয়া, ঠোঁটে স্পষ্ট কামড়ের দাগ। পুরনো কামড় শুকিয়ে গেছে, আর এখন শুকনো চামড়া ওঠা বাকি। কে নাকি কামড়িয়েছে এটা নিয়ে মাথা ঘামানোর সময় নেই কঙ্কার। সে শুধু চায় তার স্বামী তার কাছে ফিরুক। কঙ্কা আঙুলে তাক করে বলে, আমার স্বামীকে ছেড়ে দাও। এবার একটু ভুরু কুচকালো রঙ্গনা, মুখের হাসি এখনও বজায় রেখেছে। প্রশ্ন করে কঙ্কাকে, তোমার স্বামী নাম কি? বাহ, এটাও জানো না? আমি কার হয়ে তোমার কাছে এসেছি? আমি পতিতা হই, কোনো সাধারণ ঘরে মেয়ে বা অফিসের অ্যাসিস্ট্যান্ট না যে খোঁজ রাখবো যে কে কোথা থেকে আসে। পতিতাদের পুলিশ হওয়া মানায় না। অবাক হলো কঙ্কা, এই মেয়ে স্মার্টলি কথা বলতে পারে। বেশি একটা পাত্তা না দিয়ে বলে, আবাই শাহ, চিনতে পারছো তো কার কথা বলছি? মুখে মিষ্টি হাসি বজায় রেখে রঙ্গনা বলে, শাহ পরিবারের বউ তুমি? আমার নিকট স্বামীকে নিয়ে দাবি রাখতে এসেছো? দাবি নয়, এটা অধিকার। যেই অধিকারে তোমাকে তোমার স্বামী দেয়নি। মুখ ছুটে তোমার মেয়ে পতিতা বলে বলা? আমাদের মতো মেয়েদের মুখ ধারালো হয়। তুমি এই বিষয়ে না জেনে এসেছো। আমার স্বামীর পিছন ছেড়ে দাও। আমি কারো পিছনে লেগে নেই। আমার পিছনে যে লাগবে আমার তাকে নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। এটাই যে আমার নিয়তি। যত টাকা লাগে আমি দিব তোমাকে, শুধু আমার স্বামীকে ছেড়ে দাও। মুখে বিদ্রুপ হাসির বজায় রাখলো রঙ্গনা। কঙ্কার দিকে তাকিয়ে বলল, আমি তো টাকার বিনিময়ে কাউকে ছাড়ি না। আমি টাকার বিনিময়ে আঁকড়ে ধরি, সুখ দেই তাকে, যে সুখ তার আপনজন দিতে পারে না। এখন তুমি ভেবে নাও, তোমার স্বামীকে তুমি কোন সুখটা দিতে পারবে? আঙুল উঁচু করে কঙ্কা তেজ দেখে বলে, তোমার মতো নষ্ট মেয়েদের কীভাবে শিক্ষা দিতে হয় এটা আমি খুব ভালো করেই জানি। তোমার এই সুখ বিলাসিতা বেশি দিন নেই, মনে রেখো। কঙ্কার আঙুল চেপে ধরে মুখে হাসি বজায় রেখে রঙ্গনা বলে, আমার স্থান যেখানেই হোক না কেন সুখের হবে। আমি তো তোমাদের মতো সাধারণ মেয়ে না, দুঃখে ভরা জীবন কাটবে। কঙ্কা কথা না বাড়িয়ে চলে যেতে নেয়। পিছন থেকে রঙ্গনা বলে, আমার জন্ম দুঃখ, কিন্তু আমার দিনগুলো কাটে সুখের। এটাই তো এক প্রতিতার বৈশিষ্ট্য। রঙ্গনার কথাগুলো শুনে থেমে থাকলো না কঙ্কা, চলে গেল সেখান থেকে। কঙ্কা যেতেই দরজা ঠাস করে চাপিয়ে দিল রঙ্গনা। ঘরে এসে বিছানায় থাকা বাটন ফোনটা নিয়ে কল দিল কাঙ্ক্ষিত নম্বরে। ওপাশ থেকে কয়েকবার রিং হবার পর ফোন রিসিভ হলো। রঙ্গনা অতি তেজের সুরে বলে, পতিতা বানাতে আমাকে লালন পালন করেছিলে তুমি মাতা? তাহলে এই সুস্থ সমাজে কেন পাঠালে? কেন রাজি হলে ওই লোকটার কথায়? ফোনের ওপাশ থেকে কোনো উত্তর পেল না রঙ্গনা। উল্টে একটা নিঃশ্বাস শব্দ ভেসে আসছে তার কর্ণে। মাতা নিজেও কিছুটা কষ্ট পেয়েছে। কোলের বাচ্চাকে নিজ হাতে মানুষ করেছেন তিনি। এখন মেয়েটি কি সুস্থ এক পরিবেশে
পাঠালো, সেও তো মোহমায়া ত্যাগ করেছে। রঙ্গনার প্রতি তার আলাদা ভালোবাসা তৈরি হয়েছে। উত্তর না পেয়ে রঙ্গনা পুনরায় বলে, আমাকে কিছু তো বলো। আমি তো করবো না, করবো না, সব তো তুমি ঠিক করবে। আমার ভাগ্য তো তোমার মাধ্যমেই পরিবর্তন হবে। এবার উত্তর আসছে অপর পাশ থেকে। পতিতালয়ের মাতা বলেন, এই পতিতালয়ে অনেক নারী আসে হতে, কিন্তু তুমি ছিলে আমার মেয়ে হয়ে। ভদ্রলোকের একটা প্রবাদ আছে না, মা হলে আমি তোমার সেই ঠিক মা, যে নিজেকে এক একজনকে বানিয়ে দেয়। শুধু পারল না নিজের বেলায়। যদি তুমি আমার আপন সন্তান নও, কিন্তু আমার কোলে পিঠে করা বড় করা সন্তান তুমি। আমি চাই তুমি এই জীবনটা বেছে নাও, যেটা আবাস সহ তোমাকে দিতে চাই। বিদ্রুপে হাসি হাসলো রঙ্গনা। চোখের পানি এক বিন্দু পানির ঠোঁটে বের করে আছে সে। ঠোঁটের অসহায়ত্ব হাসি ফুটি বলে, আমি তো হয়েই গেছি মাতা। আবাস সহ আমাকে এখানে আনার আগেও যে আমাকে দুজন পুরুষ নষ্ট করে দিয়েছে, সেই নষ্ট জীবন সম্পর্কে পরিপূর্ণ ধারণা নিয়েই তো সুস্থ জীবন উপহার দিচ্ছে তোমাকে। গ্রহণ করে নাও, তোমারই মঙ্গল। অন্যের সংসার ভেঙে আমি আমার দিকে অন্য পুরুষকে ধাবিত করে মঙ্গল করছি বলে তোমার মনে হয়? এখানে থাকলে তিলে তিলে এক এক পুরুষের কাছে নিজেকে সমর্পণ করার থেকে ভালো তুমি নিজেকে এক পুরুষের কাছে সমর্পণ করো। এখানে আসা প্রতিটি নারীর চোখের পানির কারণটা যদি তুমি জানতে, তাহলে আজ তুমি বুঝতে যে জীবন আমি তোমাকে দিয়েছি এটা তোমার জন্য কতটা গুরুত্বপূর্ণ। ওখান থেকে আমি যে কাজ করতাম তাতে হয়তো আমি সুখে থাকতাম না, কিন্তু আমার দ্বারা অন্য কেউ দুঃখ থাকতো না। এটা কেন বুঝতে চাও না? আমি আজ দেখলাম এক নারীর হাহাকার। ভিতরের গভীরতা তুমি উপলব্ধি করতে পারছো না, তাই শুধু এক নারীর হাহাকার দেখছো। তোমার জন্য যে সারকার হয়ে গেছে তার হাহাকার দেখছো না? পুরুষ মানুষ কখনো এক নারীতে আসক্ত থাকে না। যদি এটাই হতো তাহলে পতিতালয় আলাদা ইনকাম হতো না। পুরুষ অথবা নারী এরা সবাই মুখোশধারী। তুমি এসব এখন কিছুই বুঝবে না। যেখানে আছো খুব ভালো আছো। এখন তুমি আমার আয়ত্তের বাইরে। তোমার দায়িত্ব আমার উপর এতদিন থাকলেও এখন নেই। তাই আমাকে কল দিয়ে ওই জীবন থেকে মুক্তি চাইবে না। যদি জিজ্ঞাসা করো কিভাবে এই জীবন সুখে থাকবে, তাহলে তোমাকে কিছু জ্ঞান দিতে পারি। আমি কোনোদিন আমার জন্য কাউকে কষ্ট পেতে দেখিনি মাতা, কারণ তুমি এই দুনিয়াটাই দেখোনি, কিন্তু আমি তোমাকে দেখেছি। তুমি কারোর জন্য কান্না করছো। সদ্য জন্ম নেওয়া এক বাচ্চা মেয়ে কান্না করছিল তার মাকে পেতে, অথচ চারপাশে খুঁজে খুঁজে আমি পাইনি সেই মাকে। আমি দেখেছি তোমার কান্না, কেন? এক ভালোবাসার জন্য, যেটা আমি তখন বুঝতাম না। আজ তুমি আমার হাতে না থাকলে তুমি হয়তো ওই জীবনটাই পেতে। আর এসব বলে কি হবে? তুমি কি মনে করো আমাদের এই পতিতালয়ে যেসব পুরুষ আসে ওরা ওদের বউকে সুখে রাখে? না রঙ্গনা, ওরা কান্না করে, ওদের মনেও হাহাকার থাকে। ঠিক যেমন তুমি আজ কোনো নারীর হাহাকার দেখছো তেমন। তবে তুমি তাকে এই হাহাকার থেকে মুক্তি দিতে পারবে না, কারণ তুমি তো আবিয়াস সাহেবের হাতের পুতুল। আর এটাই তোমার নিয়তি। এটা যদি আমার নিয়তি হয়, তাহলে আগে যে দুজন পুরুষ আমার শরীর নোংরা করেছে তাদের কি হবে? বারবার এক কথা বলো কেন? নিজেকে নোংরা বলে কি পাচ্ছ তুমি? এতই যখন একটা কথা বলো, তাহলে বলি, ওটা ছিল আমার আয়ত্তের মাঝে তোমার জীবনে, যেটা আমি তোমাকে পালন করতে হচ্ছে। আমার কাজই হলো মেয়েদেরকে পতিতালয়ে আতা। তোমাকে ভিন্ন জীবন দেওয়ার চেষ্টা কখনো করিনি। তোমার ভাগ্য তোমাকে নিয়ে গেছে। যেমন তোমার ভাগ্য আমার হাতে তোমার বেড়ে ওঠা লেখা ছিল। অতীত ভুলে যাও রঙ্গনা। তোমার বর্তমান তোমাকে যেভাবে এগিয়ে নিয়ে যাবে তুমি সেভাবেই চলতে থাকো। ভালো কিছু পাবে তুমি। রঙ্গনা কিছু বলতে যাবে, তার আগেই কলিং বেল বেজে শব্দ শুনতে পায়। মাতাকে উদ্দেশ্য করে বলে, কেউ একজন এসেছে, আমি দেখছি, সাবধানে থেকো। ওখানে তোমাকে একা সময় কাটাতে হবে। আমি থাকবো না এখন। নিজের ঝামেলা নিজেকে মেটাতে শেখা। আর শোনো, বলো, দুর্বলতা হলো শত্রুপক্ষের বড় হাতিয়ার। এই হাতিয়ার যেদিন ওরা ওদের আয়ত্তে নিবে, সেদিন তুমি তোমার সর্বস্ব হারাবে। তাই নিজেকে দুর্বল নয়, কঠোর রাখতে শিখো। দেখবে তোমার বিরুদ্ধে কোনো হাতিয়ার কাজ করবে না। রাখছি। মাতা কল কেটে দিল। রঙ্গনা দরজা খুলে যাবে অমনি দেখলো কেউ নিজের থেকে দরজা খুলে ভিতরে ঢুকছে। রঙ্গনা এগিয়ে আসতে দেখলো আবু এসেছে, হাতে একটা কাগজ। ভেতরে ঢুকে ঠোঁটে হাসি ফোটালো আবু। রঙ্গনা পাত্তা না দিয়ে ভিতরে চলে গেল। আবু এখনও কথা বলেনি তার সাথে। পুরো একটা দিন যায়নি সে রঙ্গনাকে পতিতাপল্লী থেকে কিনে এনেছে। মোটা অঙ্কের টাকা দিয়ে চিরদিনের জন্য রঙ্গনাকে নিজের জন্য নিয়ে এসেছে আবু শাহ। ড্রয়িং রুমে থাকা খাবার টেবিল থেকে একটা গ্লাসে পানি নিয়ে ঢকঢক করে গিলে রঙ্গনা ঘরে উপস্থিত হলো।
রঙ্গনা ঘরে এসে নিজের মতো নেল পালিশ দিতে থাকে নিজের হাতের নখগুলোতে। আবয়েজ গলা খাকড়ি দিয়ে বলে, রঙ্গবতী। কর্ণপাত হলেও প্রতি উত্তর করল না রঙ্গনা। আবয়েজ আবার বলে, এখানে একা একা থাকতে একটু কষ্ট হবে, তবে এটা অভ্যাস করে নিও। আমার বাসায় তোমাকে এখন নেওয়া সম্ভব নয়। মৃদু হাসলো রঙ্গনা। এই হাসি সবসময় তার ঠোঁটে লেগেই আছে। হাসি ছাড়া কখনো সময় কাটেনি তার। আবয়েজের দিকে তাকিয়ে বলে, মাঝে মাঝে বউকে একটু পাঠাবেন আমাকে অপমান করতে, সময় আপনা আপনি কেটে যাবে। হতভম্ব হয়ে গেল আবয়েজ। কঙ্কা এসেছিল এখানে, সে তো এই বিষয়ে কিছুই জানে না। কঙ্কা তোমার কাছে এসেছিল? নাম জানি না, তবে এসেছিল আপনার বউ। আবয়েজ এসে বসলো রঙ্গনার পাশে। রঙ্গনাকে দেখে না দেখার ভান করে মতো থাকে। আবয়েজ হাতে একটা কাগজ এগিয়ে দিয়ে বলল, সই করো। কিসের কাগজ এটা? বিয়ের। কার? তোমার আর আমার। মুখ ঘুরিয়ে নিল রঙ্গনা। নেলপালিশ পাশের টেবিলে রেখে বলল, আপনার বউ বলল আমি নাকি আপনাকে জাদু করেছি। তাতে অবশ্য আমার যায় আসে না, কিন্তু একটা জিনিস খুব ভাবালো আমাকে। কি? আপনার বউ তো আমার থেকেও সুন্দরী। বলা যায় রূপে গুণে সর্বাঙ্গ সৌন্দর্যের শেষ নেই। তাহলে আমাকে নিয়ে পড়ে আছেন কেন? এটা বোঝার দরকার নেই তোমার। তুমি এই কাগজে সই করে আমার হয়ে যাও। আমি তো আপনার হয়েই গেছি। এই যে আমাকে একটা আলাদা ফ্ল্যাটে এনে রেখেছেন, আমি তো আপনার আয়ত্তে। এখন যেভাবে আছো সেটাকে রক্ষিত বলে আমি চাই বউ হয়ে থাকো। সম্ভব না। কেন? পতিতারা বউ হতে পারে না। কাল অবধি তুমি পতিতা ছিলে, আজকে নেই। আপনার বউ আছে, সে তোমার কিছুই করতে পারবে না। বউ রেখে যদি ফুর্তি করতে হয় তাহলে বাইরে গিয়ে করুন, পতিতালয় আছে সেখানে করুন। আমাকে কেন আলাদা এক স্থানে রেখে আরেক নারীর হৃদয়ের কম্পন বৃদ্ধি করছেন? যে যার স্তরের জ্বালা দেখে তোমাকে যেটা করতে বলছি করো। আমি পারবো না। কেন? আজ আপনার বউ এসে কথা শুনেছে, কাল আপনার পুরো পরিবার। আপনাকে বিয়ে করতে না এলো, কোনো সাক্ষী না এলো পরিবার। এর থেকে ভালো বিয়ে না করেই থাকা। কঙ্কা রাজি হয়েছে তোমার সাথে সংসার করা নিয়ে। ভুরু কুটি হয়ে গেল রঙ্গনার। আবার চোখ রেখে বলল, মিথ্যে বলে সম্পর্ক ধরে রাখার দরকার কি? আপনার বউকে আমি স্পষ্ট দেখেছি, সে এই বিয়েতে রাজি না। তুমি সই করবে না যতক্ষণ না আপনার বউ নিজের মুখে স্বীকার করবে যে সে আমাকে আপনার সাথে বিয়ে দিতে রাজি, ততক্ষণ আমি রাজি হব না। ফস করে শ্বাস নিল আবয়াস। বসা থেকে উঠে দাঁড়ালো। দরজার দিকে হাঁটতে হাঁটতে বলো, কালকে তোমার ইচ্ছে পূরণ হবে। আর হ্যাঁ, খাবার আছে রান্নাঘরে, দরজা ভালো করে লাগাবে। কেউ আসলে দরজা খুলবে না, লুকিং গ্লাস দিয়ে আগে দেখে নেবে। কথাগুলো তো বলতে বলতে নিজ গতিতে হাঁটতে থাকলো। আবয়াস যেতে রঙ্গনা দরজা লাগিয়ে দিল। ঘরে এসে ব্যালকনিতে দাঁড়ালো। দেখলো গাড়িতে উঠেছে আবয়াস। গাড়ি চলে যেতেই দূর থেকে গিটারের শব্দ কানে ভেসে আসলো রঙ্গনার। গিটারের আওয়াজ অনেক সুন্দর লাগছে রঙ্গনার কানে। চোখ বন্ধ করে উপভোগ করতে চায় সে। পাশে থাকা চেয়ারে বসে চোখ বন্ধ করে শুনছে। বাসায় এসে হলরুম থেকে কঙ্কাকে টেনে নিয়ে আসলো আবয়াস। এখন সন্ধ্যা পেরিয়ে রাত। বিছানায় ঘুমিয়ে আছে 2.5 বছরের একটি বাচ্চার নাম আব্রাহাম। তাকে দেখে আবয়াস কঙ্কাকে নিয়ে চলে যায় ব্যালকনিতে। ধাক্কা মেরে কঙ্কাকে দূরে সরিয়ে দিয়ে বলে, আপনি আমার জীবনটাকে আর কতটা নরক করে দিবেন কঙ্কা? কঙ্কা কিছু না বোঝার মতো করে বলে, কি করেছি আমি? কি করেননি? আমি রঙ্গনাকে নিজের জীবনে আনার আগে আপনার থেকে অনুমতি চেয়েছিলাম। আপনি রাজি ছিলেন। বিনিময়ে এটুকু বলেছিলেন, রঙ্গনা যেন এই বাড়ির সীমানায় না থাকে। আমি এতেও রাজি হয়েছিলি। আপনার ছেলেসহ আপনাকে নিজের বলে পরিচয় দিয়ে রেখেছি আমি। আপনাকে কোনো কিছুর অভাব রাখিনি। তারপর কেন আমাকে অভাবে থাকতে হয়? আমি কি কোনো কিছু পাবো না? কঙ্কা কাচুমাচু হয়ে গেল। আগে যদি আবাইসকে কিছু একটা ব্ল্যাকমেল করে নিজের কাছে রাখা যেত, এখন এটাও সম্ভব না। কারণ সমস্ত ঋণ আবাইস পরিশোধ করে দিয়েছে। এখন ওর নামে কোনো মামলা করতে পারবে না। আবাইস যখন মুক্ত, বরং হিতে বিপরীত হলে সেই ভোগ করতে বাধ্য। একটা বাচ্চা নিয়ে কোথাও যেতে পারবে না সে। গেলেই লোকজনের সামনে তাকে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হবে। কথাকে মিথ্যে বাড়াতে কঙ্কা বলে, আমি তো আপনার আরেকটা বিয়েতেই রাজি হয়েছি। তাহলে আমার দোষ কোথায়? আমার সামনে নাটক করবে না, একদম কোনো নাটক করবে না। আপনার বাবা মেয়ে মিলে আমার জীবনটাকে নাটক করে করে বিষিয়ে দিলে। আপনাদের আসল রূপ আমি চিনি, খুব ভালো করে জানা আছে আপনাকে। আপনি খুব ধূর্ত এক নারী, যে কিনা যখন তখন ভোল পাল্টাতে জানে। তাই এখন নাটক করবেন না। আমি জানি আপনি রঙ্গনার কাছে গিয়েছিলেন, ওকে বাজে বাজে কথা শুনিয়েছিলেন। কঙ্কা চুপ হয়ে গেল, যেন মুখ খুলে ক্ষতিকর হয়ে যাবে, হয়তো সংসার টিকবে না। আবাস দেওয়ালে নিজের হাত দিয়ে জোরে পাঞ্চ করলো। এতে করে কেঁপে উঠল কঙ্কা। ব্যথা পায় আবাস, তবে এই ব্যথা রাগ কমাতে সক্ষম হয়নি। কঙ্কার দিকে ফিরে বলে, আমাদের বিয়ে আগে আপনাকে আমি বলেছিলাম, যেদিন আমি আমার ঋণ পরিশোধ করে দিব ওই দিন থেকে আমি মুক্ত। আপনি জানতেন আমি আপনাকে ভালোবাসি না। আমি জানি আপনি আমাকে ভালোবাসেন না। শুধু একটাই নাম
পরিচয় পেতে আমার জীবনে আপনার আগমন। আমরা দুজনে নিজ স্বার্থের জন্য একে অপরের হয়ে আছি। না আপনি আমার জীবনে আসতে চেয়েছেন, না আমি আপনার জীবনে আসতে এসেছি। স্বার্থসিদ্ধি হয়ে গেলেও তাহলে কেন আমরা রঙ্গনা করে আলাদা রাখতে চাইছি? আমি তো ওকে আপনার চারপাশে রাখছি না। আপনি যে ঘরে ছিলেন সেই ঘরে থাকবেন। আপনার স্থান তো পরিবর্তন হবে না। তাহলে কেন আমাকে সুখে থাকতে দিচ্ছেন না? শেষের কথাটি বলে জোরে বলে, রাগে রক ফুটে উঠছে। কঙ্কা কেঁপে ওঠে। আবাইজকে কিছু একটা বলে সান্ত্বনা দিতে হবে। তাই বলে, আমি মানছি, আমি রাজি হয়েছি আপনাকে দ্বিতীয় বিয়ে দিতে, কিন্তু আপনি যাকে বিয়ে করতে চান সে আপনার জন্য ঠিক কি না? একজন পতিতা হয়ে কি আপনার বউ হয়? সাধারণ ঘন করে মেয়ে নিলেই তো হয়। ফিচের হাসলো আবাইজ। কঙ্কার দিকে চোখ দুটো স্থির রেখে বলো, সাধারণ ঘরের এমন মেয়েকে জীবনে আনবো যে কিনা বিয়ের আগে বয়ফ্রেন্ডকে নিজের দেহ বিলিয়ে দেয়। সমাজের লোকেদের আড়ালে দেহ দেওয়া নারী অনেক ভালো, আর সমাজে প্রকাশিত দেহ বিলিয়ে দেওয়া নারী নষ্ট। এটাই যে লোকদের উক্তি। কঙ্কা অপমান বোধ করলো, খুব বেশি অপমান বোধ করলো। সে তার অতীতের জন্য এখনও কষ্ট পায়। হ্যাঁ, তার জীবনে এক কালো অতীত আছে, তবে তো ভালোবাসায় রাঙিয়ে দেওয়ার জীবন উপভোগ করেছিল। ইচ্ছে ছিল প্রি প্ল্যান, তো তার ছিল না। ভুল মানুষকে ভালোবাসার ফল এখন করেছে। তবে যাই হোক, যে জীবন পেয়েছে সেই জীবন থেকে দূরে সরে যেতে পারবে না। কঙ্কা মাথা নিচু করে বলে, আমি তার জন্য এখনও অনুতপ্ত। পারলে আমাকে আমার অতীতের জন্য মাফ করে দিন, কিন্তু এভাবে অতীত টেনে আমাকে আর কষ্ট দিবেন না। আমি আপনাকে আপনার অতীত মনে করে দিতে চাই না, তবে আপনাকে বুঝতে হবে আমার জীবনে আপনি পবিত্র হয়ে আসেননি যে আরেক নারীর দিকে আঙুল তুলবেন। আমি রঙ্গনাকে ভালোবাসি, কোনো ভালোবাসি জানেন? ওর শরীরে নোংরা হলো ও কখনো মুখোশ ধরে রাখে না। ওর একটা নির্দিষ্ট সীমানা থেকে জীবনযাপন করতে হয়েছে। আরে ওই মেয়ে তো তাও নোংরা জীবনের কারণ আছে। আপনি কেন নিজেকে নোংরা করেছিলেন বলতে পারেন? নিজের জীবনে পতনে ফেলে আমাকে ধ্বংস করতে চেয়েছিলেন। এত কথা জানি না। কাল আপনি আমার সামনে রঙ্গনার কাছে মাপ চাইবেন। মাথা ঘুরে গেল কঙ্কার, সাথে রাগের মাত্রা চড়ে গেল। একটা পতিতার কাছে মাপ চাওয়ার মতো বড় অপমান আর কিছুই না। আব্বাস কথাগুলো বলে ঘরে চলে গেল। আব্রাহাম উঠে বসেছে, হয়তো হয়তো শব্দ পেয়ে ঘুম ভেঙেছে। পায়ের কাছে কিছু খেলনা গাড়ি ছিল, ওগুলো নিয়ে খেলছে। আবাইজ এই শিশুটির দিকে তাকালে নিজের থেকে দমে যায়, মনটা ফুরফুরে হয়ে যায়। আব্রাহামের কাছে এসে বসে আব্রাহামের মাথায় হাত বুলিয়ে দেয়। ছোট্ট আব্রাহাম তাকালো আবাইসের দিকে। জন্ম না থেকে সবাই আবাইসকে বাবা হিসেবে আব্রাহাম জানে। আসল সত্যটা শুধু আবাইস আর কঙ্কা আর তার বাবা জানে। আব্রাহাম তার বাবাকে দেখে হেসে দেয়। আবাইস তার ওষ্ঠ ছোঁয়ালো আব্রাহামের ললাটে। আব্রাহাম আদো আদো বলিতে বলে, বাবা। কলিজা জুড়ে যায় আবাইসের। কঙ্কাকে ছেড়ে না দেওয়ার একমাত্র কারণ হলো আব্রাহাম। আব্রাহাম তার উজ্জ্বল ভবিষ্যৎ পাবে না। পৃথিবী তাকে বৈধ বলে স্বীকৃতি দিবে না। এটা মানতে কষ্ট হবে আবাইসের। জন্ম নেওয়ার পর থেকে আব্রাহামকে নিজের কোলে নিয়ে আদরে আদরে ভরিয়ে দেয় আবাইস। ভালোবাসার জাগরণ ওঠে এক শিশুর প্রতি। তারপর ভালোবাসতে পারল না কঙ্কাকে। কঙ্কা তার পরিবারের সাথে ছলনা করছে, কিন্তু আব্রাহাম তো নিরপরাধ শিশু। আবাসের চোখ ভিজে আসলো, চোখ বন্ধ করতে ভেসে আসলো গলায় দড়ি দেওয়া 16 বছরের একটা ছেলে। আবাসের বেস্ট ফ্রেন্ড ছিল সে। মা তাকে বড় করেছিল, পৃথিবীর তাকে অবৈধ বলে স্বীকৃতি দিয়েছিল। প্রতিনিয়ত এই অবৈধ ডাকটা আর মাকে নিয়ে কটাক্ষ সহ্য করতে না পারে একদিন সেই ছেলেটি গলায় দড়ি দিয়ে মারা যায়। আবাস অবশ্য এই আত্মহত্যার জন্য নিজেকে দায়ী করে, কারণ আত্মহত্যার আগে দুদিন সে ব্যস্ত ছিল। ছেলেটি তার সাথে কথা বলতে চাইলেও পরীক্ষার ব্যস্ততা দিয়ে আবাইস কথা বলতে পারেনি। ব্যাপারটা এমন না যে আবাইস তাকে ঘৃণা করত। পড়াশোনায় মনোযোগী ছিল আবাইস। পরীক্ষার সময় সে কোনো দিকে তার মন বসতো না। বাবা মাকেও নিজের ঘরে আসতে দেয় না এই সময়। একটি ফ্লাক্স আর চায়ের কাপ নিয়ে টেবিলে বসে থাকতো। পরীক্ষা শেষ হলে বন্ধুকে খুঁজতে থাকে সে। রোল নাম্বারের কারণে দুই বন্ধুর দুই রুমে সিট পড়ে। আবাইস পরীক্ষা খুব ভালো হয়, খুশিতে খুঁজতে যায় বন্ধুকে। আজকে মন খুলে আনন্দ করবে দুজনে, কিন্তু ওই দিন পরীক্ষার হলে খুঁজে পায় না তাকে। অনেক খুঁজে যখন পায় না, তখন তার বাড়িতে যায়, দেখতে পায় প্রিয় বন্ধুর লাশ। সহজ সরল একটা ছেলে, সমাজের লোকের কটু কথা আর মায়ের কৃতকর্মে জীবন দিতে হয় তাকে। এমন পরিস্থিতি যাতে আব্রাহামের না হয়, তাই চাইলেও ছাড়তে পারবে না কঙ্কাকে। আবাইসের চোখে পানি মুছে দিল আব্রাহাম। কিছুক্ষণ দুজন খেলা করলো। আব্রাহাম ঘুম পাড়িয়ে চলে যাচ্ছে আবাইস নিজ ঘর থেকে। যেতে যেতে বলে, আব্রাহাম আমার দুর্বলতা আর রঙ্গনা আমার ভালোবাসা। আপনি যে স্থান এই 3 বছরে গড়ে নিতে পারেননি, সেই স্থানের জন্য আরেক মেয়েকে দায়ী করবেন না। এই সমাজ আপনার গোপন জীবন সম্পর্কে অবগত না, তাই বলে আমি সর্বদা নিজেকে সংযত রেখে চলবো সমাজে আদর্শ দেখানোর জন্য, এটা ভুল। যে যাই ভাবুক, এবার আবাইস শাহ তার স্বার্থের কথা ভাববে।
যাকে সে ভালোবেসেছে তাকে তার করেই ছাড়ে। আবাইস চলে যেতে আব্রাহামকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে কঙ্কা। আব্রাহামের কপালে চুমন দিয়ে, আমি কখনোই আবাইসকে ভালোবাসতে পারবো না, কিন্তু আমার নিয়তি ওর সাথে, হাজার হোক আমি সতীনের ঘরও করতে পারবো না। যদি ওর কোনো সন্তান হয় তাহলে তোর থেকে ওই সন্তানকে বেশি ভালোবাসবে, আমি এটা মানতে পারবো না। কথাগুলো গুনগুন করে বলে কঙ্কা চোখের পানি ফেলতে থাকে। এই 3 বছরের সংসারে কি আর জীবনে প্রথম ভালোবাসা ভোলা যায়? কঙ্কা ভুলতে পারেনি। আর 8 বছরের প্রেম ছিল, ধোঁকা দিয়েছে অবশেষে তাকে। কোথায় আছে আজও খোঁজ মেলেনি। কঙ্কা খোঁজ করেছিল, ওর বাবাও খোঁজ করেছিল, কিন্তু কেউই পায়নি। নিজের ঘরে এসে ড্রেসিং টেবিলের ড্রয়ার খুলে একটা সিরিঞ্জ আর একটা মেডিসিন বের করলো আওয়াজ। এগুলো নিয়ে ইজি চেয়ারে বসলো, সিরিঞ্জে মেডিসিন ঢুকে নিজের হাতে নিজেই পুশ করলো। কিছুক্ষণ চোখ বন্ধ করে রক্তিম চোখটি মেলে তাকালো। অতঃপর একটি প্যাকেট খুলে গন্ধ শুকতে থাকে। এর শান্তি লাগছে। প্যাকেট সিরিঞ্জ নিচে ফেলে মাথাটা চেয়ারে এলিয়ে দিয়ে চোখ বন্ধ করলো। চোখের সামনে ভেসে আসছে হাসি মাখা রঙ্গনার মুখ। সেদিন প্রথম দেখেছিল রঙ্গনাকে। আবাইস আর তার ছোট ভাই আরিফ দুজনে মিলে গেছিল শপিং মলে। আরিফ বিয়ের জন্য 2 ভাই কিছু কেনাকাটা করবে। আরিফের হবু বউ তিশাকে নিজের থেকে আলাদা কিছু উপহার দেওয়ার জন্য। শপিং মলে গোল্ডেন সেক্টরের দিকে যেতে আবাইসের চোখ যায় হাস্যোজ্জ্বল মুখশ্রী রঙ্গনাকে। মাকে একটি মেয়ে থাকে মীরা। রঙ্গনা স্বর্ণের মধ্যে চিকন কাজের ব্রেসলেট দেখছিল, কোনোটাই তার পছন্দ হয় না। যেগুলো পছন্দ হয় ওগুলো মোটা ব্রেসলেট আর অধিক দামি। মাতা তাকে যে টাকা দিয়েছে তাতে কিছু জামা কিনতে হবে। মীরা রঙ্গনাকে আঙুল দিয়ে খোঁচা মারে একটু বিরক্তির সাথে বলে, একটা ব্রেসলেট নিলেই তো হয়, এটা শুধু সুন্দর। রঙ্গনা এক একটা ব্রেসলেট দেখতে থাকে। সুন্দর, তবে আমার ওটা মনে ধরেনি। এত দামি দিয়ে জিনিস কিনবো মানে? মনে ধরলো না হয়? আমি এমন ব্রেসলেট কিনে দিতে চাই যেটা সবসময় আমি হাতে দিতে পারবো। মাতা আমাকে প্রথমবার নিজের পছন্দ করা স্বর্ণের কোনো গহনা উপহার দিবে। এই প্রথম আমি মাতাকে ছাড়া বাইরে এসেছি। কেমন যেন ভিন্ন অনুভূতি কাজ করছে। অনেক দেখার পর সিম্পল একটা ব্রেসলেট পছন্দ হয় রঙ্গনার, যেটা সে নেওয়ার আগে আরিফ হাত দিয়ে দোকানের কর্মীকে বলে, এটার দাম কত? রঙ্গনা কিছু না বলে বিরক্ত হয়ে মীরা বলে, এই যে ভাইয়া, আপনি দেখছেন এটা আমার বান্ধবীর হাতে ছিল। আপনার বান্ধবীর হাতে পুরো ব্রেসলেটের বাক্স ছিল, শুধু এটা না। উনি এক একটা চয়েস করতে করতে আমরা এটা নিয়ে চলে যাওয়া হয়ে যাবে। এই জন্য মেয়েদের নিয়ে শপিং করতে নেই। একটা জিনিস নিতে 1 ঘন্টা লাগে, এর থেকে ভাই নিয়ে এসে শপিং করাই ভালো। আরিফ কিছু কথা বলতে যাবে তার আগে রঙ্গনা থামিয়ে দেয় মীরাকে। কথা না বাড়িয়ে রঙ্গনা অন্য একটা ব্রেসলেট নিয়ে নেয়। গোল্ডেনের দোকান থেকে বাইরে গিয়ে রঙ্গনা অন্য দোকানে যায়, তবে আবাইসের চোখ শুধু তার দিকে। আবাইস তখনও জানে না রঙ্গনাকে, শুধু দেখছে তাকে। আরিফ শপিং শেষ করে আবাইসকে বলে, চলো। আবাইস নড়ে না, সেখানেই দাঁড়িয়ে দেখছে রঙ্গনা। আরিফ কিছু বুঝলো না। যখন রঙ্গনা সব কেনাকাটা শেষ করে বের হয় তখন আবাইস নিজেও সেখান থেকে বের হয়। গাড়িতে উঠে ড্রাইভিং সিটে বসে আছে আবাইস, আরিফ তার পাশে। রঙ্গনা যে রিকশায় উঠেছে সেই রিকশা ফলো করতে থাকে আবাইস। আরিফ তাদের বাড়ির রাস্তার বিপরীত রাস্তা দেখে অবাক হয়। আবাইসকে প্রশ্ন করে, এদিকে কোথায় যাচ্ছ ভাইয়া? আবাইস একটা উত্তর, একটা শর্টকাট রাস্তা। রঙ্গনাদের রিকশা এসে থামলো একটা বাড়ির সামনে। বাড়িটা একতলা পাকা বাড়ি, সামনে কিছুটা ফাঁকা জায়গা, সেখানে ফুল গাছ ভরে আছে। রঙ্গনা সেই বাড়িতে ঢুকে গেল। মীরা রিকশা করে যায় অন্যদিকে। আবাইস রঙ্গনার বাড়ি দেখে গাড়ি ঘুরিয়ে চলে আসে নিজের বাড়িতে। বাড়িতে আসার পর আরিফের দিকে তাকিয়ে দেখলো আরিফ মুখ গোমড়া করে আছে। আবার প্রশ্ন করলো, তোর আবার কি হলো? শর্টকাট রাস্তার নাম করে লং রাস্তা নিয়ে গেলে আমাকে, এটা ঠিক কেমন শর্টকাট রাস্তা ছিল তুই বুঝবি না, বলেই বাড়িতে ঢুকলো আবাইস। আরিফ আহাম্মকের মতো কিছুক্ষণ দেখে ভিতরে ঢুকলো। কারো ধাক্কায় হুঁশ ফিরল আবাসের। চোখ মেলে দেখলো পাশে দাঁড়িয়েছে আরিফ। আরিফের থেকে চোখ সরিয়ে চেয়ারে কেনায় তাকালো। এখনও সিরিঞ্জ আর ওই প্যাকেট, এগুলো বাম্পা দিয়ে ঠেলে দূরে সরিয়ে দিল। তারপর আরিফকে বলল, তুই এখন এখানে? ভাইয়ের সাথে সময় কাটাতে এসেছি। কেন, তুমি খুশি হয়নি? খুশি হয়েছে, তবে এত রাতে বউকে রেখে ভাইয়ের কাছে আসার মানেটা বুঝলাম না। বউ, ভাই নিজেও বউ রেখে এই ঘরে কেন থাকো এটাই বুঝলাম না। ভালো লাগছে না আমার ভাই। লাভ ম্যারেজ কি না ভালো লাগে না? তাহলে কি করা উচিত? লাভ ম্যারেজ? এই লাভ ম্যারেজ নামটা আবেজের সাথে যুক্ত হলেও সত্যি তো এটা না। আরিফ আবেজকে উদ্দেশ্য করে বলে, সত্যি করে বললো তো ভাই, তুমি কি এখন ভাবিকে ভালোবাসো না? তোর এমনটা কেন মনে হলো? কারণ তোমার মাঝে আমি বউয়ের প্রতি সেই ভালোবাসা দেখি না। আগে দেখতিস না? তবে কাকা জানে তবে কাকা জানে শত্রুর মেয়েকে ভালোবেসে বিয়ে করেছো, এটা তো তোমার ভালোবাসার গভীরতা প্রকাশ পায়। মনে মনে বিদ্রুপ হাসি আসলো আওয়াজ। কাকা জানে শত্রুর মেয়েকে ঠিক কোন অবস্থায় বিয়ে করেছে শুধু সেই জানে। কোনো কথা না বাড়িয়ে আরিফের দিকে তাকিয়ে বলে, অনেক রাত হয়েছে, এখন কিছু হলে জানতে পারবি। আরিফ তবুও কিছুক্ষণ বসে রইল। দেখলো আওয়াজ সুখের দিকে। সব দেনা পাওনা পূরণ করার পর
থেকে আপনা আপনি একটা সতেজ ভাব ফুটে এসেছে তার মধ্যে। আগের থেকে মতোই চুপচাপ থাকলেও চোখে মুখে চিন্তার ছাপ নেই। আব্বাসের দিকে তাকিয়ে আরিফ বলে, ভাই হই আমি তোমার, আমার বিপদের ঢাল যেমন তুমি, তোমার বিপদের ঢাল আমি। আমাদের বাবা মারা যাওয়ার পর তুমি সব কিছু সামলে নিয়েছিল, ভাইয়ের বিপদে আমি সব কিছু সামলাতে চাই। কোনো কিছু হলে আমাকে সাহায্য করব আমি তোমাকে। আব্বাস তাকালো ভাইয়ের দিকে। এখন অনেক বড় হয়ে গেছে। এই তো সেদিন এই আরিফ টাকা দিতে হতো নিজের পকেট থেকে, আজ নিজ বুদ্ধি দিয়ে ভাইকে সাহায্য করতে চাই। তবে বাবা মারা গেছে শুনে কষ্ট হলো আবাইসের। ভিজে আসা চোখটা পরিপূর্ণ ভেজার আগেই মুছে নিল। বাবার মৃত্যুর জন্য আমি দায়ী, আমার জন্য বাবা স্ট্রোক করে মারা গেছে। আমি কোনোদিনও ভুলবো না ওই মুহূর্তে। আজ অবধি মা আমার সাথে কথা বলে না, অথচ যার জন্য আমার এই অবস্থা তাকে ঠিক মা ঘরের লক্ষ্মী মনে করেন। শেষ কথাটা আবাইস আনমনে বলল, শুনতে পায় আরিফ। কিছু বুঝে উঠতে পারে না, ভ্রুকুটি কেড়ে বলে, কার কথা বলছো তুমি? আবাস গলা খাঁকড়ি দিয়ে বলে, কারো কথা বলছি না আমি। তুই যা, বউকে রেখে ভাইয়ের সাথে রাত কাটালে বউ রাগ করবে। আরে শুধু আবাসের হাতটা শক্ত করে ধরলো। আবাসের চোখে চোখ রেখে কিছু আশ্বাস দিল, অতঃপর চলে গেল সেখান থেকে। আরিফ যেতে আবাস দরজা লাগিয়ে লাইট অফ করে চোখ বন্ধ করে গেল। মনে পড়ে গেল পুরনো অতীত। তখন সে নতুন বাবার কোম্পানিতে ঢুকেছে। বাবা আহনাব শাহের হাত ধরে কোম্পানিতে ঢুকেছিল। বাবার আস্থা ও ভরসা জয় করতে আবাস নিজেও অনেক উৎসাহিত হয়। প্রথমে চাকরিতে খুশি যেন একটু বেশি, বেশ কয়েকদিন অনেক আনন্দেই কাটে। এরপর দেখা গেল কোম্পানি আগের থেকে অনেক লোন নেওয়া ছিল। এমনকি একটা ডিল আবাইসের বাবা হেরে যায়, যার কারণে আবাইসকে দায়িত্ব দিয়ে বিদেশে চলে যায় আবাইসের বাবা। ওখানকার কোম্পানিটা দেখতে হবে যেটা উনি দেখেন, আর বাংলাদেশের কোম্পানি আবাইস দেখবে। আবাইসের কাকা রিজভী শাহ এখানে ছিলেন না, তিনি চট্টগ্রামে সরকারি চাকরি করতেন। আবাইস জানতো না তার কাকার শত্রু কঙ্কার বাবা কিবরিয়া আলম, কারণ কঙ্কার বাবা ও আবাইসের কাকার মধ্যে আলাদা শত্রুতা গড়ে ওঠে, যেটা কেউ জানে না। এক মিটিংয়ে দুই কোম্পানির সাথে হলে আবাইস অনেক ভালো উপস্থাপন করে, যার কারণে ডিল আবাইসের কোম্পানি পায়। ঠিক তখনই কিবরিয়া আলমের নজর পড়ে আবাইসের। ডিল করার সময় আবাইস আর তার বন্ধুসুলভ কিছু আচরণ হয়ে থাকে। ধীরে ধীরে কিবরিয়া আলম জানতে পারে আবাইস আসলে রিজভী শাহের ভাইয়ের ছেলে। তার সাথে এটাও জানতে পারে আবাইসের কোম্পানির অবস্থা খুব খারাপ, অধিক লোনের কারণে কোম্পানি লসে চলছে, এমনি যে কোনো সময় নিলামে উঠতে পারে। এই নিয়ে ডিপ্রেশনে থাকে আবাইস। এই সুযোগটাই কাজে লাগায় কিবরিয়া আলম। বন্ধুত্বে হাত বাড়ায় আবাইসকে, আমি তোমার এই লোন পরিশোধ করার জন্য টাকা দিব, তুমি নেবে? আবাইস নাকচ করে বলে, এগুলো টাকা কিসের ভিত্তিতে দিবেন? এর থেকে আমি অনেক ভালো পারফরমেন্স করে ডিল নিয়ে ম্যানেজ করতে পারি কি না। ভুলে যাও না, লোন পরিশোধ করতে মাত্র 4 দিন। এই 4 দিনে লোন পরিশোধ করা সম্ভব নয়। আমি তোকে টাকা দিচ্ছি, বিনিময়ে আমি কিছু নিব। কি নেবেন? তোমার ডিলগুলো হাফ শেয়ার, মনে আছে? যে ডিল তোমার কোম্পানি আছে সেখানে 50% শেয়ার আমি নিব, যতদিন তুমি আমার ঋণ পরিশোধ না করো ঠিক ততদিন। যদিও এটা করলে আবাইসের লস, তবু কিছু একটা ভেবে আবাইস রাজি হয়ে যায়। সমস্ত টাকা পরিশোধ করবে আবাইস। আহনাব শাহ অনেক খুশি হয়ে ছেলের কাছে। ধীরে ধীরে আবাইসের ভালোই উন্নতি হয়, তবে যে আয় আসে তার অর্ধেক দিয়ে দিতে হয় কিবরিয়া আলমকে। এতে করে কিবরিয়া আলম কোম্পানি আরও বেশি উন্নতি হয়। টপ 5-এর মধ্যে আবাইস তার কোম্পানিকে আনতে পারে না, যেটা কিবরিয়া আলমের কোম্পানি রাতারাতি অর্জন করে। এর ফলে আবাইসের বাবা আরও চিন্তাত হয়ে পড়েন। আবার সব কিছু বুঝে শুধু সময়ের অপেক্ষা ছিল। কিবরিয়া আলমের সাথে শেয়ার থেকে বিভিন্ন ডিল কমপ্লিট করতে করতে একদিন কিবরিয়া আলম আবাইসকে অফার করে, আজকে আমার বাসায় অনুষ্ঠান আছে, আমার এই নিয়ে 6টা ডিল জিতেছি, শুধুমাত্র একটা ডিল হেরেছি। যেহেতু 6টা ডিল জিতেছি আর আমি টপ 5-এ এসেছি, তাই আমি পার্টি রেখেছি, তুমি এসো আমার বাসায়। আবাইস রাজি হয়ে যায়। ওই দিন রাতে আবাইস যায় কঙ্কার বাসায়। সবাই একসাথে আনন্দ করছিল, তখন আবাইসের সাথে দেখা হয় না কঙ্কার। কিন্তু রাতে কখন ঘুমিয়ে যায় এটা আবাইস বুঝতে পারে না। সকালে ঘুম থেকে উঠে নিজেকে অর্ধনগ্ন দেখে আবাইস। ঘরে নেই কেউ। এদিক ওদিক চোখ মেলে দেখে সাংবাদিকরা তার ছবি তুলছে। ঘরের আশেপাশে তাকিয়ে দেখে রূপবতী আর কন্যার ছবি। লোকজন মিডিয়া ছবি তুলতে, তাহলে আবাইস আর আবাইস প্রশ্ন করতে থাকে, ভালো মানুষের মুখোশ হারালে আপনার বাস্তব সত্যটা প্রকাশ হয়ে গেছে মিস্টার আবাইস শাহ। এতদিন আপনি যে ইনোসেন্ট সেজে সবার সাথে বন্ধুত্ব করতেন, আজ তার প্রতিদান দিবেন। এই আসলেই আপনাকে না দেখলে বিশ্বাস করা যায় না। আজ আপনার জন্য এক মেয়ে অন্তঃসত্ত্বা হয়ে কান্না করছেন, আর একজন বাবা মাথা নত করে আছেন। এভাবে মিস কঙ্কাকে অপহরণ না করলেও পারতেন। আগে একদিন অপহরণ করে আজ আবার ব্ল্যাকমেল করছেন আপনি তাকে। পছন্দ হলে একবার কঙ্কার বাবাকে বলে আপনার বিয়ের কথা বলতেই পারতেন। তাহলে আমি আজ থেকে
মাথা নত থাকতো না। মিস কঙ্কা আপনার বাচ্চার মা হতে চলছে, এই বিষয়ে আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন? বাকি আপনাকে যে শাস্তি দেওয়া হবে আপনি মাথাতে পেতে নেবেন। আবার এসবের কিছু বুঝতে পারছে না, এক রাতে কী হলো যে তাকে এগুলো বলছে। আর কঙ্কাকে, তাকে তো সে চেনেই না, তাহলে অপহরণ করার কথা আসছে কোত্থেকে? অনেক কিছু ভাবছে, কিন্তু মুখ ফুটে বলার মতো শক্তি তার নেই। মাথা যন্ত্রণা বৃদ্ধি পাচ্ছে। সাংবাদিক শুধু কঙ্কার ঘরে, কঙ্কার বিছানায় শুয়ে থাকা, কাঁথা দিয়ে মোড়ানো অর্ধনগ্ন আবয়েসের ছবি তুলে যাচ্ছে। আরেকজন ভিডিও করছে। এর মাঝে কিবরিয়া আলমের অ্যাসিস্ট্যান্ট মনির এসে একটা শার্ট দিল আবয়েসের গায়ে। মিডিয়ার লোকদের অনুরোধ করলো, আপনারা বাইরে যান, যা প্রমাণ রাখার তা তো রেখেছেন, এখন বাইরে যান, আমি ওনাকে রেডি করে নিচে নিয়ে আসি। সাংবাদিক চলে গেলে আবয়েসকে পানি আর একটু ওষুধ খাইয়ে দেয় মনির। আবয়েস একটু স্বাভাবিক হতে প্রশ্ন তোলে, এরা আমার নামে এমন মিথ্যে ছড়াচ্ছে কেন? এই কঙ্কাকে আমি কাউকে অপহরণ করিনি, আমার সাথে এমন বাজে কাজ করার মন মানসিকতা নেই, আমাকে শুধু শুধু ফাঁসানো হচ্ছে। আর এই ওষুধ কিসের ছিল যেটা খেয়ে আমার এখন নর্মাল লাগছে? মনির একটা শয়তানি হাসি দিয়ে বলে, এখানে কি হয়েছে, কেন হয়েছে, এত কিছু তোমার না জানলেও চলবে। শুধু এটা শোনো, কঙ্কা যেটা বলবে তুমি তাতেই রাজি হবে। কেন? কারণ এটাই তোমার ভালো। আর রাজি না হলে ভুলে যাও না, তোমার ঋণ এখনও পরিশোধ হয়নি। যেই ঋণ আবার সাথে করে যার সাথে ঋণ নিয়েছো তারই মেয়েকে অপহরণ করছো। সামলাতে পারবে তো এই চাপ? তোমার নাম খারাপ হলে তোমার পরিবার, পুরো পরিবার ডুবে যাবে। রাগে মাথা ফেটে যাচ্ছে আবয়েসের, গায়ের শক্তি যেন আপনা আপনি ঝেড়ে ফেলছে। জোরে কলার চেপে ধরল মনিরের, হুঙ্কার দিয়ে বলল, আমি কী এমন দোষ করেছি যে আমাকে এভাবে বদনাম করলি তোরা? আমার পরিবারের বা কী দোষ যেখানে? তোমার পরিবারের দোষ না, শুধু একজনের দোষ, সে কথা জানার অধিকার নেই। শুধু তাকে শিক্ষা দিতে তোমাকে ব্যবহার, আসলে তাকে ডাউন করতে তোমাকে ব্যবহার, কান টানলে মাথা আসে, এই আর কি। তবে খেলা একটু পাল্টে গেছে। আগে আমাদের চিন্তা ছিল তোমার পরিবারকে ধ্বংস করে দেওয়া, এখন চিন্তা তোমাদের সাথে আত্মীয়ত্ব করা। একেবারে খারাপ ছেলে তুমি না, তাই তোমার সাথে কঙ্কার বিয়ে দেওয়া হবে। আমি কিছুতেই এই নোংরামেকে বিয়ে করব না, যে অলরেডি আরেক জায়গায়। কিছুক্ষণ চুপ থেকে ঘৃণার সাথে বলেছি, বিয়ে তো তোমাকেই করতে হবে, না হলে যে তোমার নামে দুটো অভিযোগ আসবে, একটা বড় ঋণের আর একটা অপহরণের। আবাস তখন কিছু ভাবার মতো ছিল না। এখন তার মনে হচ্ছে লোন পরিশোধ না করে নিলামে উঠে যদি গরিব হয়ে যেত তাও ভালো ছিল, কিন্তু আজ যে অপমান তাকে হতে হচ্ছে এটা সহ্য করতে পারছে না। আবাসকে ফ্রেশ হতে বলে চলে যায় মনির। নিজে এসে চোখ দিয়ে আশ্বাস দিল কিবরিয়া আলমকে। শয়তানি এক হাসি ফুটল কিবরিয়া আলমের ঠোঁটে। পাশে দাঁড়িয়ে কান্নারত চোখে দাঁড়িয়ে আছে কঙ্কা। এখন তার মাথায় একটাই চিন্তা, যে করে হোক পেটের বাচ্চাকে সে নষ্ট করবে না। ভালোবেসে যাকে বিশ্বাস করেছে সে তাকে ঠকলেও বাচ্চার তো কোনো দোষ নেই। এই সমাজ তাকে স্বীকৃতি দিতে হলে বাবার কথা মতো চলতে হবে। মিডিয়ার লোকজনের পাশেই দাঁড়িয়ে আলোচনা করছিল। যেই আওয়াজ নিচে নামে অমনি ওরা আবার ক্যামেরা অন করে প্রশ্ন করে কিবরিয়া আলমকে, আপনি আপনার মেয়ের প্রতি হওয়া অন্যায়ের কি বিচার চান? কিবরিয়া আলম ন্যাকা কান্না শুরু করে, বুকে হাত রেখে ব্যথা পাওয়ার অভিনয় করে মাথা নত করে আছেন, কিছু বলছেন না। কঙ্কার দিকে আর চোখে তাকাতে কঙ্কা নিজের পেটের দিকে তাকিয়ে ঘাবড়ে যায়। সাথে সাথে বলে, আবাইজ আমাকে ঠকায়নি, আসলে আমরা দীর্ঘ 4 বছর ধরে একে অপরের সাথে সম্পর্কে জড়িয়েছি, আমরা একে অপরকে ভালোবাসি। বলতে গেলে কাল আমরা দুজনে ওভার ড্রিঙ্ক করি, তাই আজ ও আমার ঘরে, আর আমি ঘুম থেকে ওঠার আগে বের হয়ে ওর জন্য চা আনতে যাই। এর মাঝে আপনারা এসে পড়েন। একজন সাংবাদিক মাইক নিজের কাছে নিয়ে এসে বলে, আসলে আমাদের কাছে একটা কল আসে যে আপনাদের বাসায় মিস্টার আবিয়াস সহ আছেন। ইনফ্যাক্ট আপনাকে তিনি অপহরণ করেছেন, আপনি নাকি সন্তানের মা হতে চলছেন। এটা সত্যি, আমি ওর সন্তানের মা হতে চলছি, কিন্তু আমাকে অপহরণ করেনি। আমরা লুকিয়ে প্রেমের সম্পর্ক চালিয়ে যাই। বাবা এগুলো জানতেন না, কিভাবে কী হলো জানাজানি হলো আমি জানি না। তবে আমি চাই না আমার আর আবাইসের বিষয়ে আজ জানাজানি হোক। সত্য কখনো চাপা থাকে না ম্যাম। আপনি যদি ওনাকে ভালোবাসেন আর উনি তাহলে আপনাকে ভালোবাসে, তাহলে এই সম্পর্ক এভাবে কেন? উনি তো ভালোই উন্নতি করেছেন দিন দিন, আপনার বাবার কোম্পানিকে টপ 5-এ আনার কৃতিত্ব ওনার, তাহলে বিয়ে করতে আপত্তি কোথায়? আমরা অলরেডি বিয়ে করেছি, তবে সেটা গোপনে, আপাতত ওর পরিবারকে বলতে লজ্জা পাচ্ছে। এই সমস্ত কিছু সরাসরি টিভিতে দেখানো হচ্ছে, যেগুলি দেখে সোফায় বসে বললেন আহনাফ শাহ। ছেলের উন্নতি থেকে বাবা মা যেমন খুশি হয়, আর ছেলের অধপতন থেকে তার সাথে করুণা হয়। তিনি সব কিছু দেখে মুখ ফুটে কিছু এটুকু বলেন, আমার ছেলে এমন না, ও অনেক ভালো মনের একটা ছেলে। আমার ছেলে কেন নোংরা কাজ করে? ওকে আমি এই শিক্ষা দেইনি, কোনো দিন দেইনি, এমন করতে পারে না। কথাগুলো বলতে বলতে হাত পা কাঁপছে। বাবা হয়ে ছেলের এই অবস্থা, একদম টিভিতে থেকে দুর্বল হয়ে পড়ছে তিনি। আহনাফ সাহেবের স্ত্রী ফেরদৌসী রহমান এসে বসলেন। স্বামীকে সামলাতে ব্যস্ত তিনি। স্বামীকে সান্ত্বনা দিয়ে বলেন, আপনি চিন্তা করবেন না আবাইসের আব্বু,
আমাদের ছেলে এমন কাজ করতেই পারে না। আমরা ওকে কোনো বাজে শিক্ষা দেইনি। সবসময় কিভাবে নারীদের সম্মান করতে হয়, ভালো ছেলে হয়ে থাকতে হয়, এই শিক্ষাই তো দিয়েছি। আর ও এসব কাজ করতে পারবে না, দেখবেন সব ঠিক হয়ে যাবে। ফিরদৌস রহমান এক গ্লাস পানি এনে দিল আহনাফ সাহেবের কাছে। পানি পান করার সময় থমকে গেলেন তিনি। আবেশকে যখন জিজ্ঞাসা করা হয় যে এই কাজ করছে কিনা আর কঙ্কার কথাগুলো যদি মিথ্যা হয় তাহলে সে প্রমাণ দিতে পারবে কিনা, তখন আবেশ চুপ থাকে। সাংবাদিক অনেকক্ষণ প্রশ্ন করার পর মনির এসে আবেশের কানে বলে, যদি বলো বিয়েটা হয়নি, এমনকি তুমি কঙ্কাকে ভালোবাসো না, তাহলে আমরা বাধ্য হব তোমার নামে মিথ্যে অপহরণের মামলা দিতে। আর জানোই তো, তুমি প্রমাণ জোগাড় করার আগে সমস্ত প্রমাণ পেয়ে গেছে, এটা দিয়ে তোমার সমস্ত কিছু শেষ করে দিবে। আবাই এবার সবাইকে পরখ করে দেখে, কিছু করার নেই। তাই সে বলে, আমি কঙ্কাকে ভালোবাসি, এই জন্য আমরা এই সম্পর্কে জড়িয়েছি। আবাসে সেদিন নিজের বিরুদ্ধে প্রমাণ না থাকায় কারণে হ্যাঁ বলেছিল। যদি সেদিন আবাস রাজি না হতো তাহলে তো কোম্পানি ডুবে যেত, এমনকি আবাস থাকতো জেলে। এর ফলে তার ক্ষতি হওয়ার সাথে সাথে তার পরিবারের ক্ষতি হতো। তবে তখনও আবাস জানতো না কেন এমন করলো কঙ্কার, বা এমন কাজ কি ক্ষতি আছে আর কার সাথে ক্ষতি আছে। আবার শুধু এটাই ভেবেছে, সব প্রতীক হারানো থেকে শুধু নিজের মান সম্মান হারাক, অন্তত পরিবারের রক্ষা করতে পারবে। পরে যখন বুঝে প্রমাণ জোগাড় করবে। বিপদ পড়লে আমাদের এমন চিন্তাধারাই আগে মাথায় আসে। ঠিক তেমনটাই হলো আবাইসের সাথে। কিন্তু পোকা আবাইস এই কথার ফাঁদে জড়িয়ে গেল। অন্যদিকে শ্বাসকষ্ট উঠতে থাকে আহনাফ সাহের। অপর পাশ থেকে একবার আবাইসের ফোনে তো আরেকবার আবাইসের বাবা মায়ের ফোনে কল করেই যাচ্ছে রিজভী সাহ। কাউকে ফোনে পায়নি তিনি। সকালে ওই খবর তিনি টিভিতে দেখছেন। নিজের পুরনো শত্রুকে দেখে তিনি অবাক। এমন এক লোকের মেয়ের সাথে আবাইস জড়িয়েছে, এটা তিনি ভাবতে পারেনি। তবে আবাইসকে তিনি একেবারে দোষারোপ করতে পারেন না। এই বয়সে ছেলে মেয়ে প্রেমে পড়বে, এটা ঠিক। তারা বিয়ে করতে চাইলেও বাবা মা বাধা দেয় না। আবাইসকে তো দেখেনি যে তার কাকার শত্রুকে ভালোবাসতে। রিজভী সহ তার ভাইয়ের ছেলেকে দোষ দিচ্ছে না, শুধু সতর্ক করাতে চান। কিন্তু আফসোস, কেউ ফোন রিসিভ করছে না। অন্যদিকে বিদ্রুপের হাসি হাসছেন কিবরিয়া আলম। কঙ্কা তার বাবার দিকে চেয়ে কান্না করছে। না, এই কান্না আবাইসকে অপদস্থ করার কান্না না, এই কান্না কাউকে ভালোবেসে হারানোর। আর সে যা করলো তাতে করে সে তার ভালোবাসার মানুষকে পাবে না, পাবে তাকে যাকে সে কখনোই ভালোবাসতে পারবে না। মিডিয়ার লোকজন বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে অবশেষে কিবরিয়া আলম বললেন, আমি চাই এখনই আমার মেয়ের সাথে এই ছেলের আবার বিয়ে দিতে। এমনকি এই ছেলে যেন আমার মেয়ের কোনো ক্ষতি না করে, তাই আমি একটা জিডি করে রাখতে চাই। বলা তো যায় না নিজের অপকর্ম ডাকতে, সে পরবর্তীতে আমার মেয়ের কী ক্ষতি করে দেবে। মিডিয়ার লোক একে অপরের দিকে চাওয়াচাই করে একজন বলে উঠল, অন্তত আবেশ সাহের পরিবারের লোকজনকে ডাকা হোক। পরিবারের লোকজন আসবেও শুনে বুকটা ধক করে উঠল আবেশের। কিন্তু এটা তো হবেই। একটু পরে তাকে তো পরিবারের সবার, বিশেষ করে বাবা মায়ের মুখোমুখি হবে। এর থেকে লজ্জার বিষয় আর কিছু না। সময় যত ঘনিয়ে আসছে তার ততই হৃদস্পন্দন বাড়তে থাকে। তবে কিবরিয়া আলম বলেন, পরিবার পরে দেখা যাবে। আমি চাই এখন ওদের বিয়ে হোক, তারপর পারিবারিকভাবে আলাদা বিয়ে হবে। শুভ কাজ তো এর আগেই ঘটিয়েছে, এখন আর বাধা কিসের। পাড়া প্রতিবেশী আমাকে সিঁচি করার আগে আমাকে কিছু করতে হবে। অবশেষে সবাই রাজি হলো। কিন্তু বিয়ের আগে আবার সবার সামনে বলে, আমি কঙ্কার সাথে আলাদা একটু কথা বলতে চাই। কিবরিয়া আলম রাজি না হলেও কঙ্কা আশ্বস্ত দিয়ে চলে যায় কিবরিয়া আলমের সাথে। কঙ্কার ঘরে দুইজন দাঁড়াতে আবাইস বলে, আমি আপনার কি ক্ষতি করেছি আপনি আর আপনার বাবা আমাকে এভাবে অপদস্থ করলেন? আপনারা কে? বাবার কি ক্ষতি করেছেন আমি জানি না, তবে আমি এসব বাধ্য। যার সন্তান গর্ভে রেখেছেন তার কাছে গেলেই তো পারেন। সে থাকলে আপনার কাছে আমি আসতাম না। লজ্জা করে না একজনের সন্তানকে আরেকজনের পরিচয় দিতে? মা হলে এই লজ্জা ঠিক থাকতো, কিন্তু এখন তো আমি একজন মা হতে চলছি। মায়ের স্বাদ পেতে চলছে, মায়েদের লজ্জা পেলে চলে না। আজকে আপনি আর আপনার বাবা যেটা করলেন তার জন্য আপনাকে ভোগ করতে হবে। কর্মফল কিন্তু ফিরে আসে, সেটা তখন দেখা যাবে। আমি এখন একটাই কথা ভাবছি, আমার সন্তানের কথা। আর এর বিনিময়ে জলাঞ্জলি হলেও আমার মান সম্মান। এভাবে না হলে অন্যভাবে ঠিক হতো। শুক্রিয়া আদায় করুন, বাবা আপনাকে আমার সাথে বিয়ে দিয়ে দিয়েছেন, একটু বাঁচলেন। বলতে পারেন এই বাঁচার অজুহাতে একটু সম্মান পাচ্ছেন। না হলে আজ এখানে আমার জায়গায় অন্য নারী দিয়ে আপনাকে অপহরণের মামলায় ফাঁসাতো। ছি, এতটা নিচু মন মানসিকতার মানুষ আপনারা। যেটা সত্যি সেটাই বলছি। আপনাদের প্রতি বাবার ক্ষোভ জমা আছে। আর বাবা কেন আপনাকে আমার সন্তানের বাবা হিসেবে টার্গেট করছে আমি জানি না, তবে সন্তানের বাবা আপনাকেই দিতে হবে। আমি হব না এই সন্তানের বাবা। আপনাকে এখানে এনেছি কারণ আপনাকে বলতে চাই, সবার সামনে সত্যিটা স্বীকার করুন, নাহলে আজ বাদে কাল আপনি পস্তাবেন। মিথ্যে দিয়ে সুখে থাকা যায় না বলে হাঁটা দেয় আবাইস। কঙ্কা বলে ওঠেন, আপনি যদি বাদশাসহ আমাকে বিয়ে করতে রাজি না হন তাহলে আমি আত্মহত্যা করব। পা থেমে যায় আবাইসের। কঙ্কার দিকে ফিরে থাকে, এটা আমারই সুবিধা, বিশ্বাস করুন। আপনি মারা গেলে আমার রাস্তা ক্লিয়ার হবে। ফিচেল হেসে কঙ্কা বলে, আপনি আসলেই বোকা।
কেন ভুলে যাচ্ছেন কিবরিয়া আলমের ফাঁদে পড়েছেন? আমি আত্মহত্যা করলে আপনি ফাঁসবেন কেন? আমি কেন ফাঁসবো? আপনি নিজেও জানেন না আপনার শরীরে কী আছে। স্থির দাঁড়িয়ে আছে আবেশ। কঙ্কা তার কাছে এসে চোখে চোখ রেখে বলে, আপনার শরীরে বাবা দিয়েছে, যাতে করে আপনি দ্বিমত করলে আপনাকেই ফাঁসানো হয়। এটা যে শাহ পরিবারের ছেলের অ্যাডিক্টেড হয়ে একটা মেয়েকে অপহরণ করে তার ক্ষতি করেছে, প্রমাণ করতে যখন আপনাকে নিয়ে হাসপাতালে যাবে তখন আপনার শরীরে পাওয়া যাবে। এটা তো আছেই সাথে করে। আমি যদি মারা যাই আপনার কেরিয়ার সম্পূর্ণ শেষ। লোকে বলবে, ওই দেখো আহনাব সাহেবের ছেলে, বড় ছেলে একজন বাবাকে শিক্ষা দিল ছেলেকে। না চাইতে আবাসের হাত কঙ্কার গলায় স্পর্শ করে, খুব জোরে গলাটা চেপে ধরে আবাস। ব্যথার কারণে চোখ ভিজে আসে কঙ্কার, তবুও মুখে বিজয়ের হাসি দিয়ে বলে, এগুলো করে পরিবারের ক্ষতি করছেন আপনি। বেশি কিছু না করে আমাকে বিয়ে করুন, আমার সন্তানের বাবার পরিচয় দিন, আপনি স্বাধীন চিত্তে বসবাস করুন। আপনার হাত পা এখন বাঁধা। পরিবারের কথা শুনতে প্রথমে বাবা মায়ের হাস্যোজ্জ্বল মুখ ভেসে উঠল আবায়েজের চোখের সামনে। এই তো কালই যখন পার্টিতে আসবে তার বাবা মা, দুজন লোককে পরামর্শ নিয়ে ড্রেস সিলেক্ট করবে, বাবা মাকে খুনসুটি করে আবায়েজকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা করতে। কাল অবধি তাদের ছেলে শুনেছিল আমাদের ছেলে হীরের টুকরো, ওর মতো সন্তান ঘরে ঘরে হওয়া উচিত। আজ ওকে সম্মান দিতে পার্টি দিবে। আবায়েজ বলেছিল, বাবা তুমি চলো আমার সাথে, তোমার ছেলের সুনাম দেবে। খুক খুক করে কাঁদতে থাকা আহনা সাহেব বলে, জ্বর না থাকলে আমি যেতাম। আজকে কি আর বলা লাগতো? আমার ছেলের আনন্দে নিজের চোখে দেখার আনন্দ। এইভাবে উন্নতি করো, সবার উপকার করো, আমি আছি তোমার পাশে। কিন্তু আজ সেই সুনাম আবাস ধরে রাখতে পারলো না। মনে মনে ভাবছে, বাবা মা কি এই খবর দেখছে? আল্লাহ, ওনারা জানে এই খবর না দেখে আমি কিভাবে বাবা মার সাথে দাঁড়াবো। কঙ্কা তুড়ি বাজিয়ে বলল, কী ভাবছেন? এত কিছু ভেবে লাভ নেই, চলুন, কাজই এসে গেছে এতক্ষণে হয়তো। কঙ্কা কথাগুলো বলেই চলে যেতে নেয়। আবাস বলে, আপনার বাবার ঋণ পরিশোধ করে যেদিন আমি সব কিছু থেকে মুক্ত হব, সেদিন আমি আপনার জীবনের বাইরে নিজের জীবন গড়ব। বাধা সৃষ্টি করতে পারবেন না আপনি, কথাটা মাথায় রাখবেন। কঙ্কা পিছনে ফেরে অবস্থা বলে, যেদিন আপনি নিজেকে সব কিছু থেকে মুক্ত করতে পারবেন সেদিন আপনি আপনার ইচ্ছাতেই চলে যাবেন। আমার যায় আসে না, আমার শুধু একটাই চাওয়া, আমার সন্তানকে দেখা। এটা থেকে আপনি কখনোই মুখ ফেরাতে পারবেন না, কারণ সেই ব্যবস্থা করেই আমি আপনাকে বিয়ে করব। কথাগুলো বলে চলে যেতে নেয় কঙ্কা। কঙ্কা যেতে মনির এসে আবাইসকে নিয়ে যায়। বাধ্য হয়ে সব দিক ভেবে চিনতে বিয়ে করতে হলো আবাইসকে। কাগজে লিখিত কঙ্কার সন্তানকে নিজের সন্তান বলে পরিচয় দিবে আবাইস। অতঃপর একা ফিরে আসে বাড়িতে। কিবরি আলম জানিয়েছে অনুষ্ঠান করে বিয়ে দিয়ে উঠিয়ে দিবেন কঙ্কাকে। আজ আবাইস একা বাসায় যাক। বাসায় এসে নীরবতা দেখলো আবাইস। দেখলো চারিদিকে প্রতিবেশী উকি দিচ্ছে। ফোনে হাতে নিয়ে দেখলো রিজভী শাহের কল। আবাস তাকে কল করার জন্য ব্যস্ত পেল। অতঃপর বাসার ওয়াইফাই কানেক্টরে হাতে নিজের কিছু এডিট করা ছবি দেখে সেখানেই থমকে গেল সে। প্রত্যেকটা পেজে পেজে তার আর কঙ্কা নিয়ে নোংরা কথা লেখা। বেশিরভাগ স্থানে সকালে কঙ্কার ভালোবাসার কথা প্রকাশ করার আগে পোস্ট। সেখানে লেখা আছে, কুলাঙ্গার সন্তান জন্ম দেওয়ার আগে মেরে ফেলা উচিত। কেউ কেউ লিখছে, এদের মতো বেজম্মা ছেলেদের জন্য আজ পুরুষ জাতি খারাপ, বাবা মায়ের ঠিক নেই এদের। ক্যাপশনে আজ আবাইসের ছবি সেখানে এডিট করে জুতার মালা দেওয়া। এছাড়া আরও নোংরা কথা আছে। শুধু আপডেট পোস্ট এসেছিল সেখান থেকে, ছেলে একা না হলে তো দেখা যাচ্ছে মেয়েটাও এসবে সামিল। আমরা শুধু শুধু ছেলেদের দোষ দিই। মেয়েদের চাহিদা না থাকলে ছেলেরা একা সব কিছু করতে পারে না। এগুলো দেখে ওখানে চোখের পানি ফেলতে থেকে আবাইস। কঙ্কাকে বিয়ে করার পর নতুন আপডেট আসলো পুরনো পোস্টে খালি আবাইসকে নিয়ে ধিক্কার জানানো। সোফায় থাকা বাবার ফোন বেজে ওঠে। সেখানে তাকিয়ে দেখে বাবার পুরনো বন্ধু কল করেছে। আবাইস রিসিভ করতে ওপাশ থেকে, বন্ধুর ছেলে বিয়ের আগে নাতি নাতনি আনতে যাচ্ছে, এটা ভুল বলেছিলাম, ছেলে তো লুকিয়ে বিয়ে করেছিল, এতদিন ঠিকই বলতে, তোমার ছেলে একটা আদর্শ, তাই তো তোমাকে বিয়ের কথা বলতে লজ্জা পায়, মিষ্টি মুখ করা বন্ধু। কথাগুলো কটাক্ষ করে বলা বুঝতে পেরে মুখের উপর কলটা কেটে দিল আবাইস। কল কাটার সামনে ভেসে আসলো জুতোর মালা সহ আবাইসের ছবি। আবাইস বুঝতে পারলো এই পোস্ট তার বাবা দেখেছে, তাই হয়তো এখানে এগুলো দেখাচ্ছে। আবার তার কিছু বন্ধু তাকে শেয়ার করছে। বাড়িতে কাজের মেয়ে আছেই, আবাইসের কাছে নাক সিটকাতে বলবে, বড় স্যার হাসপাতালে নিয়ে গেছে, বুকে ব্যথা উঠছে, সাথে শ্বাসকষ্ট। বাবার এমন হলো কেন? ওষুধ তো ঠিকমতো খেয়েছে। সকাল থেকে আপনার ওই সব ছবি আর নোংরা কথাগুলো দেখছে। আবার আপনার বন্ধুরা এক একটা কল দিয়ে কি বিচ্ছিরি কথাই শোনালো। এদিকে প্রতিবেশী ভাবিরা এসে একদলা থুতু মাইরা গেছে আপনার মায়ের দিকে। সমাজের তো মান সম্মান থাকলোই না, ওই মাইয়ার বাড়িতেও লোকজন থুতু মারে আপনার বাড়িতে। আপনার কাকাজান কল দিছিল, যতটুকু শুনলাম ওই লোকের নাকি মান ইজ্জতের ভয় নেই। কিন্তু মাঝখান থেকে কত অপমান হইল আপনার বাবা মা। শেষমেশ সহ্য করতে না পেরে কিনা স্ট্রোক করলো, কাঁচতে কাঁচতে রক্ত বের হয়েছে লোকটার। আবিয়াস
হাসপাতালের নাম শুনে সেখানে দৌড় দিল। হাসপাতালের দিকে এসে বাবার কেবিনে যেই না দাঁড়ালো, ভেতর থেকে মায়ের কান্নার আওয়াজ আসলো। আসিফ নিজেও তখন ভার্সিটি থেকে এসেছে। আজকে সেও অনেক বাজে কথা স্বীকার করেছে। ওখান থেকে আরিফ তার মাকে কল দিয়েছিল। বাবার অবস্থা শুনে ছুটে এসে মেয়ে আবয়েসের পাশে দাঁড়াতে ডাক্তার বেরোয়। দরজার দুই ভাইকে দেখে আবয়েসের উদ্দেশ্যে ডাক্তার বলেন, আপনি আবয়েসও? আবয়েস মাথা নেন। ডাক্তার বলেন, আপনার বাবা মারা যাওয়ার আগে পর্যন্ত আপনাকে খুঁজছেন। ওনার মুখে শুধু আপনার কথাই শুনেছি। বলেছেন, আমার ছেলে আমার আব্বা, আমার মানিক কখনো এসব করবে না। আল্লাহ আমাকে এই কদিন দেখালো। আমার ছেলেকে আমি বাজে শিক্ষা দেইনি। আল্লাহ সাক্ষী, আমার ছেলেকে আমি কুলাঙ্গার বানাইনি। উনি হাঁপাতে হাঁপাতে আরও বললেন, আমার আবাইস আর আরিফের মতো হীরার টুকরো একটাও নেই। ওরা আমার মাথা কখনোই নত করবে না। আমি আমার আব্বাকে চিনতে ভুল করিনি। যে যাই বলুক, আমার আব্বার কোনো দোষ নেই। আমি লড়াই করব আমার আব্বার জন্য। কেউ উকিলকে কল করো, আমার আব্বার কোনো দোষ নেই। আমি বিশ্বাস করি না ওদের মিথ্যে কথাগুলো। প্রচণ্ড ছটফট করতে থাকেন তিনি। পাশে থেকে আপনার মা কান্না করতে করতে ওনাকে থামাতে ব্যস্ত, কিন্তু উনি তবুও ছটফট করতে লাগলেন। আমার আব্বাকে আমার সামনে আনো তোমরা। ওরা আমার দরকার। আমি বিশ্বাস করি না আমার আব্বা এগুলো করছে। দুনিয়া উল্টে গেলেও আমি বিশ্বাস করি না এসব মিথ্যে। ও আবাইচের আম্মু, তুমি আমার আব্বাকে এনে দাও। লোকে বাজে বাজে ছবি ছড়াচ্ছে আমার আব্বাকে নিয়ে। ও সহজ সরল, এসব দেখে ঠিক থাকতে পারবে না। সন্তানের বিপদে বাবা মা এখানে থাকলে মানায় না। বাবা মা তো সন্তানের পাশে থাকবে, আমি আমার আব্বার পাশে থাকবো। কথাগুলো বলতে বলতে শেষ নিঃশ্বাস নিলেন তিনি। ডাক্তার থেকে এগুলো শুনে দরজায় দাঁড়িয়ে থেকে বাবার লাশ দেখছে আবাইস। আরিফ দৌড়ে চলে গেল কেবিনের ভিতরে। আবাইস ওখানেই বসে পড়ল। ওখানে বসে দেখলো বাবার হাস্যোজ্জ্বল মুখ। লাশের মুখে হাসি আর চোখগুলো মেলে আছে, যেন মনে হচ্ছে বাবা তার দিকে তাকিয়ে আছে। এখনও তাকে বলছে, সারা দুনিয়া যাই চিনুক না কেন, এই বাবা তার সন্তানকে চিনতে ভুল করে না। আবার সেদিন ওর বাবার কাছে যেতে চাইলে বাধা হয়ে দাঁড়ালো ফেরদৌসী রহমান। তার একটাই কথা, তোর জন্য উনি অতিরিক্ত চিন্তা করছেন। ওনার বুকে ব্যথা তোর জন্যই বেড়েছে। তুই এসব করছিস বলে আমার স্বামী আজ নিজেকে ধরে রাখতে পারেনি। আফসোস একটাই, উনি তোর সত্যিটা স্বীকার করতে পারছিল না। দেখ, ভালো করে দেখ, তুই তার বিশ্বাসকে কী পরিমাণ আঘাত করছিস, যার কারণে আজ সে মারাই গেল। তুই দায়ী এসবের জন্য, একমাত্র তুই। আবার সেদিন ওর মায়ের সামনে হাঁটু গেড়ে বসে আঁচল ধরে অনেক আকুতি মিনতি করছিল, কিন্তু তিনি শুনেননি। ফেরদৌসী রহমান জানতে চাননি কী হয়েছিল। সেই মানসিকতা এখন তিনি নেই। কিছুক্ষণ পর সেখানে উপস্থিত হয় রিজভী শাহ। একা এসেছেন তিনি। ভাইয়ের লাশকে দেখে থমকে যান। ভাইয়ের সাথে অনেক খুনসুটির মুহূর্ত তার, সেগুলো এখন চোখের সামনে ভেসে উঠলে। মানুষ মরণশীল, এক সময় না এক সময় সবাইকে মারা যেতে হবে, কিন্তু আপনজনের মৃত্যুর পরিস্থিতির সম্মুখীন হতে আসে তখন বুক চিরে আসে, নিজেকে একা লাগা শুরু করে। তাকে আর একটিবার দেখতে না পাবার কষ্টটা বাড়তে থাকে। রিজভী সাহর এখন এমন মনে হচ্ছে সবাই মিলে আহনাব সাহেবের লাশ নিয়ে বাড়িতে আসলো। চারপাশ থেকে কান্নার আওয়াজ। একটু আগে যারা ধিক্কার দিয়েছিল তারা কান্না করছে। চারিদিক থেকে সেই আওয়াজ ছড়ালো। আবার যার কঙ্কা বিয়ে করছে সবাই যেন একটা ফয়সালা পেয়ে নীরব হয়ে গেল। এখন তারা মৃত্যু শোকে আশাহত। ফেরদৌসী রহমান সাদা শাড়ি পরে এক কোণায় বসে আছে, তার চোখে এখন পানি নেই। বাড়ি ও প্রতিবেশী পুরুষেরা মিলে খাটিয়ে কাঁধে তুলে দোয়া পড়তে পড়তে চলে গেল। ফেরদৌসী রহমান চোখে দেখছেন স্বামীর বিদায়, নাকে ভেসে আসছে আগরবাতির ঘ্রাণ। লোকটার মন অনেক সহজ সরল ছিল, ঠিক তেমনভাবেই তিনি মানুষ করেছিলেন তার সন্তানের। কে জানতো এই শিক্ষার বাইরে সন্তান চলে যাবে। কখনো তো তাদের এমন বাজে কাজের আভাস মেলেনি। সব কিছু আবারও চোখের সামনে ভেসে আসতে হাউমাউ করে কান্না করে দিলেন তিনি। বাড়ির কাজের বুয়া সে মাথায় তেল পানি দিতে লাগলেন। বয়স বেড়েছে তার, এখন এইটুকুতে মাথার চাপ সহ্য হয় না। কান্না করতে করতে তিনি নিজেও এখন প্রায় অজ্ঞান অবস্থায় এসেছেন। কবরস্থানে কাজ শেষ করে ওখানেই দাঁড়িয়ে আছে আবাইজ ও আরিফ। কিছুটা দূরেই আছে রিজভী শাহ। মিডিয়ার লোকজন খবর পেয়েছে আবাস সাহেবের বাবা ইন্তেকাল করেছেন। একটু আগে মাইকে পুরো মহল্লা জানিয়ে দিল, সবাই উপস্থিত সেখানে। এখন তাদের কাছে সব থেকে হট নিউজ আবাইস সহ। তবে মিডিয়ার লোকজন এখন কারো কাছে এসে কিছু জিজ্ঞাসা করছে না, শুধু দূর থেকে ভিডিও করছে। এসব লোক সংবাদ বিভিন্ন জায়গায় বিভিন্ন পোস্ট করবেন, এটাই তো তাদের কর্ম। নীরবতার মাঝে সেখানে শো করে উপস্থিত হলো একটা গাড়ি। গাড়ি থেকে নামলেন কিবরিয়া আলম। চোখ তার রিজভী সাহেবের দিকে, ঠোঁটে হাসি বজায় রেখে দাঁড়ালো রিজভী সাহেবের পাশে। কবরের দিকে তাকিয়ে মিথ্যে কান্নার অভিনয় করে দাঁড়ালো। রিজভী সাহেব তাকে দেখছে, কিছু বলছে না। এখানে তাকে কিছু বলা মানাবে না। কিবরিয়া আলম চোখের পানি মুছে বলে, আমাকে হারানোর চেষ্টা কতটা ভয়ঙ্কর দেখছিস তো। কিন্তু বিশ্বাস কর, আমি চাইনি তোর ভাই মারা যাক। আমি তো চেয়েছিলাম তোকে ঢাকা শহরে আনবো। তবে শুধু তুই না, তোর সাথে
তাকেও যে আনতে চেয়েছি, এসেছে কি সে? পকেটে রাখা হাতটা মুষ্টিবদ্ধ হয়ে আছে রিজভির, দাঁত কামড়ে দাঁড়িয়ে আছে ভাইয়ের কবরের দিকে। কিবরিয়া চায় এখানে কোনো ঝামেলা সৃষ্টি হোক, তাই সে আরও বলে, জানিস তো আজও ভুলতে পারি না আমি তাকে। তার উন্মাদনায় আমি চারিপাশে তাকে খুঁজতে থাকি। জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে রিজভি সাহ, নিজেও জানে না এতক্ষণ এগুলো সহ্য করতে পারবে। বেশি ধৈর্য নেই, তাই সে চলে যেতে নেয়। কিন্তু ঠিক তখনই কিবরিয়া আলম বলে, তুই ওকে আমার থেকে না সরালে আজ আমি এত কিছু করতাম না। আমার আর তার মাঝে থেকে তুই সরে গেলি না, তাই তো এত কিছু করা। এতগুলো বছর একই বাড়িতে থেকে যাকে আমি আমার করতে পারিনি, তাকে এক নিমেষে তুই আমার থেকে আলাদা করছিস। ফল তো ভোগ করতে হবে। আজও মনে পড়ে তার ওই ডাগর ডগর চোখ, হাসি মাখা ঠোঁট আর স্লিম ফি। কথাটা বলার আগে কিবরিয়া আলমের কলার ধরে হুঙ্কার ছাড়ল রিজভি সাহ, হাত মুট করে 2-3 ঘুষি মারতে থাকলো। লোকজন এখন তাদের দিকে মনোযোগী। মিডিয়ার লোকেরা ভিডিও করছেন। না পেয়ে আবাজ কে ছাড়িয়ে আনলো রিজভি সাহকে। রিজভি সাহ চিৎকার করতে করতে বলল, আমার ভাইয়ের মৃত্যুর জন্য তুই দায়ী। আমার সাথে শত্রুতা, তুই আমার ভাইকে উপর দিয়ে মিটিয়েছিস, অনেক ক্ষতি করেছিস আমার। তোর থেকে দূরে থেকেই এই ঢাকা শহর ছেড়েছিলাম আমি, আজ আমাকে আসতে হলো, কিন্তু কোনো সুখ পেতে না, বরং আমার ভাইকে হারিয়ে। তাই ঠোঁটে বিন্দু বিন্দু রক্তের দেখা মিলল। বুড়ো আঙুল দিয়ে রক্ত মুছে লোকদের হাত দিয়ে ইশারা করলো, পারিবারিক ঝামেলার ভিডিও না করাই ভালো। আমার বেয়াই তো এখন, যেভাবে আমাদের সন্তানরা আমাদের আড়ালে ছিল, আমাদের তো খারাপ লাগবেই। ভাই মারা গেছে তাই মাথা ঠিক নেই, আপনারা এগুলো পাবলিক করবেন না। মুখে অনুরোধ করলেও কিবরিয়া আলম খুব ভালো করে জানে এগুলো মিডিয়া পাবলিক করবে, এগুলো তো তাদের একটা আর্নিং সোর্স, এটাকে কিভাবে মিস দিবে তারা, ভেবে হাসি পেল তার। সেদিন বাসায় এসে আবাইসকে অনেক প্রশ্ন করছিল রিজভি সাহ, কিন্তু তিনি কিছুই বলেনি, শুধু আবাইসের থেকে সমস্ত কিছু শুনেছিল। যেগুলো শুনে তিনি বললেন, এবার খেলা আমাদেরকে খেলতে হবে আব্বাজান। তোমার বাবা তোমাকে নিয়ে গর্ববোধ করতো, কিন্তু তোমাকে এখন নরম হলে চলবে না। আমি ওকে অনেকবার সুযোগ দিয়েছি, সত্যি বলতে আমার এখন নিজের উপর ঘেন্না হচ্ছে, কেন আমি ওকে এড়িয়ে এখান থেকে গেলাম। আমি তো ভেবেছিলাম আমি দূরে থাকলে আমার পরিবার এসব সমস্যার মুখোমুখি হবে না, আমিও একটু শান্তি পাবো। কিন্তু না, ওর উদ্দেশ্য ওর রাগ জেদকে জিতিয়ে নেওয়া। ও ঠিক ওর কাজ হাসিল করবে, কিন্তু তোমাকে এখন ওর প্রতিপক্ষ হতে হবে। কিন্তু কাকাজান, আমি একা 2 জায়গায় অফিস সামলে কীভাবে ঋণ পরিশোধ করে ওনার থেকে প্রতিশোধ নেব? আমি অনেক ভেবেছি, এখন একটাই কাজ, তুমি এই জায়গায় কোম্পানি দেখবে আর আমি বিদেশের। যে ঝামেলা এড়াতে আমি সরকারি চাকরি করে জীবন শুরু করেছিলাম, সেই চাকরি আমি ছেড়ে দেব, শুধুমাত্র ওর রাগ জেদ থামানোর জন্য। ওকে আমি পথের ভিখারি করেই ছাড়বো। রিজভি শাহ কাজের প্রতি অনেক দক্ষতা, তার অভিজ্ঞতা অনেক ভালো, কিন্তু তিনি সরকারি চাকরি করতে ইচ্ছুক ছিলেন। পরিবারের ব্যবসায় তার মন বসত না, আর ঢাকা শহর ছেড়ে চট্টগ্রামে যাওয়ার যথেষ্ট কারণ ছিল। তিনি চেয়েছিলেন কিবরিয়া আলমের সাথে ঝামেলা না করে দূরে থাকতে, কিন্তু যে যা চাইবে তা পারে না। ওই নোংরা মস্তিষ্কের লোক তাকে যে হতে দিবে না, তাই এখন তিনি মুখোমুখি লড়াই করবেন কিবরিয়া আলমের সাথে। আহনাফ সাহেবের মৃত্যুর ঠিক 3 দিন পর শুক্রবার মিলাদে যখন সবাই দোয়া পড়তে থাকেন, তখন অসহায় মুখ করে বসে কঙ্কা ফেরদৌসী রহমানের পা ধরে কান্না করতে করতে বলে, বারবার বলতে থাকে, আম্মা আপনার বাড়িতে এক কোণায় আমাকে ঠাঁই দিন, আমি আপনার বাড়ি চাকরানি হয়ে থাকতে রাজি, শুধু এই বংশের যে জন্ম নিতে চলছে তাকে ঠাঁই দিন, সে যে আপনার রক্ত আম্মা। আপনি কি আপনার নাতির উপর রাগ করে থাকবেন আম্মা? পাড়া প্রতিবেশী সহ কাজের লোকরা সবাই মিলে বলে, হাবু মেয়েটা মেনে নাও, পোয়াতি মেয়ে, ছেলে মেয়ে দুজনে ভুল করেছে, ছেলের ভুলের শাস্তি তো নাতি পাইতে পারে না। অনেকের অনেক কথার কারণে ফেরদৌসী রহমান রাজি হলো, তবে তার একটাই কথা, এই বাচ্চা হবার আগ অব্দি তুমি আর আবাইস এক ঘরে থাকবে না। তোমাদের বিয়েটা বৈধ না, সন্তান গর্ভে থাকলে বিয়ে কবুল হয় না। আমি চাই তোমাদের সংসার জীবন শুরু হওয়ার সঠিক হোক, এই বাচ্চা হবার পর তোমাদের আবার বিয়ের কথা ভাবা হবে। পেছন থেকে এক প্রতিবেশী বলে, খোঁচা মেরে বলে, কয়বার বিয়ে দিবে ওদের? লুকিয়ে বিয়ে করলো একবার, সেদিন বিয়ে করলো, আবার বিয়ে দিবে? যে কয়বার বিয়ে করুক, ওদের বিয়ে আইন ছাড়া ইসলামের স্বীকৃতি পায় না। ওই বিয়েটা শুধু একটা সাক্ষী থাকবে যে আমার ছেলে আর এই মেয়ের সম্পর্কে জড়িয়েছে। অবশেষে সবাই রাজি হলো এক শর্তে। কঙ্কা নিজের থেকেই খুশি, সে তো তার সন্তানকে সুখে রাখতে এসেছে। আবাইস কঙ্কাকে দেখে ফ্লোরে থুতু ফেলে উপরে চলে গেল। যেটা থেকে খারাপ লাগলো, কিছু করার নেই, পেটে হাত রেখে বলে, তোর জন্য আমি সব সহ্য করব। কঙ্কা একটা নির্দিষ্ট ঘর দেওয়া হলো, যে ঘরে কঙ্কা এখন থেকে থাকবে। বিছানায় বসে ফ্রি হলে কল দিল কিবরিয়া আলমকে। কিবরিয়া আলম রিসিভ করতে কঙ্কা বলে, তোমার সব ইচ্ছে পূরণ করছি, বিনিময়ে আমি আবার বাচ্চাকে সুরক্ষিত করতে পেরেছি, তাই এখন আমাদের কাজ শেষ। কে বলেছে আমাদের কাজ শেষ? আমরা তো এখন আসল মানুষকে হারানো হয়নি, আমি যেটা পাইনি সে সেটা নিয়ে সুখে আছে, আমি তো তাকে সুখে থাকতে পারবো না। তুমি যা পারো করো, কিন্তু আমাকে জড়াবে না, আমি তোমার আর কোনো উপকার করবো না। বাহ, মেয়ে আমার স্বার্থসিদ্ধি অর্জন করতে এখন বাবাকে ভুলে গেল।
এই বাবা না থাকলে তুই ওই বাড়ি যেতে পারতিস, উল্টে তোর বাচ্চাকে আমি মেরে ফেলতাম। খুব ভালো করেই জানি আমি। এখন এটা বলা আমাকে কি মুক্তি দিবে এসব ষড়যন্ত্র থেকে? না। কেন বাবা? আমি আর কত তোমার হাতের পুতুল হয়ে থাকবো? আমি কি পাপ করেছি? আমি আমি কাউকে ভালোবেসে জীবনের সুখের মুখ দেখতে চেয়েছিলাম, কিন্তু সেও আমাকে ধোঁকা দিল। এই পাপ না করলে তোমার কথাগুলো শুনে কারো ক্ষতি করতে হতো না আমার। বলতে বলতে কান্না করে দেয় কঙ্কা। কিবরিয়া আলম বলে, তোকে এখন অনেক কাজ করতে হবে, না হলে আবাইস তোর বদনাম করে নিবি, দেখে নিস ভালো করে। যতটা বোকা তুই ওকে মনে করিস ততটা বোকা ও না। একটা কোম্পানির সিও, তারপরে শাহ পরিবারের ছেলে। ওরা দেখতে নরম সরম, কিন্তু হিংস্ররূপে একেবারে। আসলে তোর পায়ের নিচে মাটি থাকবে না। কথাগুলো ভুল বলেনি কিবরিয়া আলম, এটা সত্যি যে যদি সব কিছু সোজাসাপটা ভেবে চলে তাহলে ভুল করবে। আবাসের শরীরে অলরেডি দিয়েছিল। আবার সেদিন সকালে মাথা ঠিক থাকতে আরেকটা নেশা ওষুধ নিয়েছিল, যার কারণে তো ওর মাথা কাজ করা বন্ধ হয়েছিল। আর হ্যাঁ, সব কিছু ভেবে হ্যাঁতে হ্যাঁ দেয়, যদিও প্রমাণ না থাকার কারণে হ্যাঁ বলা, কিন্তু নিজ বুদ্ধি কার্য ঘটাতে এই পরিমাণটা বেশি দেওয়া হয় তাকে। এতে করে ব্রেনের চাপ সৃষ্টি হয়, কিন্তু কঙ্কা চায় না আরও কিছু করতে। সে শুধু আসতে চলছে, তাকে নিয়ে হাসি খুশি জীবন কাটাতে চায়। এছাড়া আর কিছু করার নেই। তাই বলে কি করতে হবে আমাকে? আবাসের ঘরে বেশি বেশি যাবি, যখন ও থাকবে না তখন আলমারি ও অন্য অন্য জিনিসপত্র খুলবি, কোনো ডকুমেন্ট পেলে আমাকে দিবি। এছাড়া ওর অফিসে মাঝে মাঝে যাবি। বুঝতে পারলো কঙ্কা। আচ্ছা রাখো, তাহলে পরে কথা হবে। এতক্ষণে নিজের ঘরে বসে বসে কানে ব্লুটুথ দিয়ে কঙ্কা যা যা বলে সব শুনেছে আবাস। কঙ্কাকে যে ঘরে দেওয়া হয়েছে সেখানে একটা স্পিকার সেট করা হয়েছে, যাতে কঙ্কা যত প্ল্যান করবে সব জানতে পারে। রিজভি সহ পাশেই বসেছিলেন। আবাস বলে, ওই লোক কি বলছে কিছু তো শুনতে পাইনি, তবে এটুকু শিওর কঙ্কা এগুলো ইচ্ছে করে করছে না। ইচ্ছে করে না করলেও ওর দ্বারাই আমাদের ক্ষতি করবে, তাই আমাদের সাবধান থাকতে হবে। এই মেয়ে এই বাড়িতে থাকাটা প্রয়োজন। এবার কিবরিয়ার দুর্বলতা হয়ে আমাদের কাজ করবে। মাকে অন্তত সত্যিটা জানাও কাকাজান, এখন না, তাহলে ভাবি ওই মেয়েকে সহ্য করতে পারবে না, উল্টে ঝামেলা বাঁধাবে। এতে করে তোর আর আমার চাও পাল্টে যাবে। ভাবি তোর উপর রেগে থাকলেও তুই তার সামলাতে পারবি, কিন্তু এই মেয়ে এই বাড়ি থেকে গেলে কিবরিয়া আলম কীভাবে ক্ষতি করবে আমরা জানতে পারবো না। এখন কি করতে হবে? কঙ্কাকে সেবা করবি? যত যাই হোক বাচ্চাটার কোনো দোষ নেই। মাসুম বাচ্চাটা আসার কারণে যাই হোক, তাকে ধিক্কার জানালে আমরা পশুর সমতুল্য। অন্তত কিবরিয়া আলমের মতো আমরা হতে পারবো না। আর কঙ্কার কাছাকাছি থেকে দেখ সে তোকে ভালোবাসে কিনা। ওই মেয়ের ভালোবাসা আমি চাই না, বাজে মেয়েও। সময় কখন কি পাল্টে দেয় বলা যায় না। তবে ভালোবাসা হুট করে আবার সারা জীবন একসাথে থাকলেও আসে না, এটা ব্যক্তির নিজের ব্যাপার। আমি শুধু এই সম্পর্কটা তিরস্কার করতে চাই না। কঙ্কা মেয়েটার জন্য তোকে একটু হলেও চেষ্টা করা উচিত। অন্তত বাচ্চাটার কথা ভাব। সব থেকে বড় কথা, আমাদের সাথে যা কিছু হয়েছে এটা আমাদের নিয়তিতে লেখা ছিল। নিয়তি মেনে নিতে হয়, তবে মনের কিছু জোর করে কিছু করবি না। তোর যদি কঙ্কা বা ওর সন্তানকে ভালো না লাগে, তুই ওদের ভালোবাসতে না পারবে, আইনত ডিভোর্স দিবি। যে বাচ্চা তোর বলে ভরণ পোষণ তার দিয়ে তুই তোর মতো থাকবি, তাহলে আইন তোর কিছুই করতে পারবে না। চোখ ভিজে এলো রিজবির। আবেছে রিজবি শাহকে জড়িয়ে ধরে বলে, আমার পরিবর্তন যদি কারো সুখে থাকা হয়, আমার পরিবর্তনে মঙ্গল হয়, তাহলে আমি সেই পরিবর্তন করতে রাজি আছি। কিন্তু কাকাজান, আমার চেষ্টা বিফলে গেলে আমি ওই মেয়ের মুখদর্শন করতে চাই না। সেটা দেখা যাবে। আমি কঙ্কার বিষয়ে খোঁজ লাগাবো, দেখি কিছু জানতে পারি কিনা। আর হ্যাঁ, তোকে আরও বেশি কাজ করতে হবে। তাড়াতাড়ি ঋণ পরিশোধ করে আমাদের কোম্পানিকে টপে আনতে হবে, তখনই খেলা। এরপর বিদেশে চলে যায় রিজভি সহ, আর আবাইজ এখন কোম্পানি দেখতে থাকে। ঋণ পরিশোধ করা সহ কোম্পানির পজিশন অনেক উপরে আনতে সময় লাগে। এর মধ্যে জন্ম নেয় আব্রাহাম। আবে চাইনি ওই দিন হাসপাতালে আসছে। আরিফের কাছে ফেরদৌসী রহমানকে অনেক অভিযোগ জানায়। ফলস্বরূপ আরিফ জোর করে আনে আবেশকে। সদ্য জন্ম না আব্রাহামকে দেখে মুখে হাসি রেখা দেয় আবেশের। আব্রাহাম নিজেও লাফাতে লাফাতে হাসতে থাকে। তখন থেকে আব্রাহামের প্রতি ভালোবাসা জন্মে আবাইসের। কঙ্কার প্রতি রাগটা পুষে থাকলে আব্রাহামের প্রতি সেই রাগ নেই। বিশেষ করে নিজের বন্ধুর জীবনের কথা মনে পড়লে আব্রাহামকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে। কঙ্কার টুকটাক সেবা করলেও চোখের সামনে যখন বাবার মৃত লাশ ভেসে আসে নিজের ঘরে এনে, আবাস এই প্রতিনিয়ত নেওয়ার ব্যাপার জানতে পারেনি রিজভি শাহ। আবাস সবার সামনে নর্মাল থাকলেও তার যখন অতিরিক্ত মাথা যন্ত্রণা বা রাগ ওঠে তখন সে নিতে থাকে। আর এই আবাস তার চাওয়া পাওয়াকে ইচ্ছা আরও বেশি জাগ্রত করে তোলে। ফোনের শব্দ কানে আসতে ঘুম ভাঙলো আবাসে। চোখ মেলে দেখে পতিতার মাতা
কল করেছে। রিসিভ করতে মাতা বলে, আজ কলেজে অ্যাডমিশন আছে বলেছিল, মেয়েটা কি পড়াশোনা করবে? কেন করবে না? ওকে আজ আমি কলেজে ভর্তি করিয়ে দিব। ওর সাথে যেটা হয়েছে তাতে ও কিছুতেই কলেজে ভর্তি হবে না। কী হয়েছিল রঙ্গনার সাথে? মাতা কান্না করে দিলেন, ফুপিয়ে বলেন, মেয়েটা স্বাভাবিক জীবনেই ছিল, আমি ওকে বড় করেছিলাম। আমার মতো বাজে পরিবেশে আমি ওই বাড়িতে ওর মাঝে রাখিনি, কিন্তু ওর জীবনে এমন একটা বীভৎস দিন আসে, ও নিজেও সেই স্বাভাবিক জীবন পেতে চায় না। দোস্ত আমার কপাল পোড়া মেয়েটা আমার কাছে বড় হয়েছে, তাই তো সমাজ স্বীকৃতি দেয়নি। ধীরে ধীরে সমস্ত কিছু বলতে থাকে মাতা। আজ থেকে 20 বছর আগে মারা যায় মাতার স্বামী। স্বামী ছাড়া কেউ ছিল না শ্বশুরবাড়িতে। স্বামী ছিল রিক্সা চালক। স্বামী মারা যাওয়ার পর ভাইরা নিজের কোলে বাচ্চাকে নিয়ে ভাই ভাবির বোঝা হয়ে যায় সে। দুধের শিশু তখন নিউমোনিয়াতে ভুগতেছিল। মাতা যখন তাড়াতাড়ি দৌড়ে নিজের স্বর্ণের চেন আর মায়ের গড়া একটা আংটি বিক্রি করে, কিন্তু সঠিক চিকিৎসা না পেয়ে বাচ্চাটি শেষমেশ মারা যায়। মাতা তখন পুরো নিস্তেজ হয়ে যায়। ভাই ভাবি ক্ষিপ্ত হয়ে ওঠে দিনকে দিন। তারপর ছলচাতুরি করে মাতাকে বিক্রি করে দেয় পতিতালয়ে। সেখানে যেতে না ছিল জোর করে দেয়। দিনকে দিন মাতাকে ভোগ করে অহরহ পুরুষ। একদিন এই মাতার মালিক এসে ভোগ করে মাতাকে, সাথে করে সুনাম করে। এতদিন এগুলো সয়ে সয়ে মাতা কিন্তু জেদ চেপে বসে ভাই ভাবির উপর। এই নোংরা জীবন তো সে চায়নি, তাকে টাকার লোভে বিক্রি করে দিয়েছে পতিতার মালিক পটিয়ে। ধীরে ধীরে সেও হয়ে যায় ওই পতিতালয়ের সর্দার। এরপর অনেক টাকার মালিক হয় মাতা। ভাইয়ের জমির এক অংশ সে নিজে পাবে। সেই সূত্রে পুরো জমি কিনে নেয় দ্বিগুণ টাকা দিয়ে। জুয়ারি ভাই নেশায় বুঁদ হয়ে বিক্রি করে দেয় জমি। মাতা ওদের পরদিন বাড়ি ছাড়া করে। এরপর এদিক ওদিক থেকে মেয়ে খোঁজ করে আনে। গলির আনাচে কানাচে অসহায় মেয়ে পেলে নিজের পতিতালয়ে রাখে। যাদের ইচ্ছে তারা এখানে ব্যবসা করে, যাদের হয় না তারা থাকে না। এভাবে দিন কাটতে থাকে মাতা। একদিন একটা হসপিটালের পাশে হাসপাতালে মাতা ছিল। হাসপাতালের পাশে একটা ডাস্টবিন ছিল। মাতা তার পাশ দিয়ে হাঁটছিল। সেখানে কান্নার শব্দ ভেসে আসতেই মাতা প্রথমে ভুল কিছু ভাবলেও পরে দেখলো কান্নাটা ডাস্টবিন থেকে আসছে। আতঙ্ক নিয়ে ডাস্টবিনে তাকাতে দেখতে পেল ময়লা গন্ধে হাত পা লাফিয়ে কান্না করছে একটি শিশু। মাতা তাকে নিজ হাতে নিয়ে দেখতে থাকে। সদ্য জন্ম না শিশু, তার নাভি দেখলেই বোঝা যায়। চোখে এখনো ফোটেনি, কান্না করছে অনেক জোরে জোরে। আশেপাশে তাকালো মাতা, কেউ নেই সেখানে। অবশ্য সে তো ফাঁকা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। একবার ভেবেছিল শিশুটি এখানে ফেলে যাবে, কিন্তু নিজের সন্তানের কথা মনে পড়তে আবারও কোলে নিল সেই দুর্গন্ধযুক্ত শিশুটিকে নিয়ে হাসপাতাল হাঁটার সময় ভাবলো, একে পতিতালয়ে নিয়ে যাওয়া যাবে না। ওরা তাহলে ওকে বিক্রি করে দিবে, হয়তো চোখ মুখ বা নাড়ি বের করে বিক্রি করে দেবে। এর থেকে ওকে বাসায় নিয়ে যাব। বাসায় এসে মাতা সেদিন পাশের বাসায় এক মহিলাকে ডাকতে দেখলো। সেও লোকের বাড়ি কাজ করে। মহিলাটা এসে মাতাকে সাথে শিশুটিকে দেখতে পায়। শিশুটিকে পরিষ্কার করার পর মহিলাটা বলে, ওরে তো খাওয়ানো লাগবে। বাচ্চার ক্ষুদে লাগলে এমনি করে চিৎকার করে খানা, আমি ওর খাওয়ার কোথায় পাবো? তোমার গর্ভে তো একটা বাচ্চা হয়েছিল, ওইখান থেকে তো ওদের খাবার হওয়ার কথা। মেয়েটাকে তুমি খাওয়াই দাও। আমি তো শুদ্ধ না, আমার মতো পতিতা এমন পবিত্র বাচ্চাকে ফিডিং করালে ও যে নষ্ট হয়ে যাবে। সোনকলি মাতার নাম। মেয়েটা কার আমরা কেউ জানি না। এখন এভাবে রেখে যদি মরতে হয় তাহলে এভাবে রাখো, নইলে ওরে তুমি তোমার মাধ্যমে খাইতে দাও। অনেক ভেবে মাতা যখন ফিডিং করে, শিশুটি এক একটা নেই মাতা যেন নতুন রূপে মাতৃত্ব অনুভব করে। সারা রাত তখন শিশুটিকে নিকে কাটলো। পাশের বাড়ির মহিলা বলে, এরে এখন কি করবা? কি আর করা যায়? আবারও কি ডাস্টবিনে ফেলে আসবে, নাকি তোমাদের পতিতালয়ে নিয়ে যাবে? মাতা কিছু একটা ভেবে আঁকড়ে নিল শিশুটাকে। তারপর মহিলাটিকে দিকে তাকিয়ে বলো, আমি পতিতা হয়েছি ঠেলায়, আপনজনদের কাছে প্রতারিত হয়ে। আমি বুঝি পতিতাদের কষ্ট। আমি ওকে আমার মতো করে বানাতে পারবো না, আবার ওকে এখন কোথাও ফেলতেও পারবো না। বলো তো যায় না কে কী করে সাথে? তাহলে ওর ঠিকানা কী হবে? তুমি একটা কাজ করো, 2-3 দিন ওরে তোমার কাছে রাখো। আমি এই বাড়িতে ওরে রাখতে পারবো না। লোকে আমারে চেনে। আমার মেয়ে আমার কাছে থাকলে ওর নিজেরও বিপদ। আমি না হয় 2-3 দিন রাখলাম, কিন্তু তুমি কি করতে চাও? আমি মালিকের কাছে আর্জি করে আলাদা বাসায় থাকবো। আর আমার কি, যখন ওখান থেকে ডাক পড়বে তখন যাব। এখন তো আমি নিজেই ওই জায়গার সর্দার, আমার উপর অত চাপ পড়বে না। ওরা নিয়ে আলাদা বাসায় থাকবো, সেখানে কেউ আর ওর কথা জানবে না। আর তোমাকে ডাকলে তুমি আমাকে সাহায্য করবে। আমি তোমাকে মাসে মাসে টাকা দিব ওরে দেখবার জন্য। আমি কিন্তু বড় বড় বাড়িতে কাজ করি, টাকার পরিমাণ যেন বেশি হয়, নাহলে আমি কাজ করতে পারবো না। মৃদু হেসে সম্মতি দিল মাতা। মনে মনে ভাবলো, এই দুনিয়া টাকার মায়াতে ভাসতে থাকে। টাকা যেখানে নামডাক থাকে, টাকা না থাকলে ভালো মানুষও কেউ কদর করতে জানে না। টাকা থাকলে কিনা রাজার হালে থাকে। ওহে রঙ্গবতী প্রথম পর্ব। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।